নমস্কার, আমি অর্ণব। ছোট গল্পের বৈচিত্র্যে ক্লান্ত হয়ে আপনারা চেয়েছিলেন উপন্যাসের নিশ্চিত আশ্রয়ে কিছুদিনের জন্য থিতু হতে। আপনাদের কথা কি না রেখে থাকতে পারি? অগত্যা উপন্যাস এবং একটি প্রেমের উপন্যাস আসছে 2টি পর্বে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস মানেই আপনারা তো জানেনই, তিনি তো শুধু আমাদের পড়িয়ে ক্ষান্ত হন না, প্রতিটি লাইন প্রতিটি পাতা যেন চলচ্চিত্র হয়ে চোখের সামনে ভাসে। আর এই উপন্যাসে স্বর্ণযুগের কমার্শিয়াল সিনেমার স্বাদ পেতে পারেন। আসুন আজ আবার সপ্তের সিনেমা দেখি। উপন্যাসটি যে আপনাদের ভালো লাগবে তা বলাই বাহুল্য। আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের শোনাবেন। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে একটু করে যাবেন প্লিজ। আসুন শুরু করা যাক আমার আজকের নিবেদন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পণ্ডিত মশাই, প্রথম পর্ব। কুঞ্জবষ্টমের ছোট বোন কুসুমের বাল্য ইতিহাসটা এতই বিশ্রী যে এখন সেসব কথা স্মরণ করিলেও সে লজ্জায় দুঃখে মাটির সহিত মিশিয়া যাইতে থাকে। যখন সে 2 বছরের শিশু তখন তার বাপ মরে। মা ভিক্ষা করিয়া ছেলে ও মেয়েটিকে প্রতিপালন করে। যখন 5 বছরের তখন মেয়েটিকে সুশ্রী দেখিয়া বারুল গ্রামের অবস্থাপন্ন গৌরদাস অধিকারী তার পুত্র বৃন্দাবনের সহিত বিবাহ দেয়। কিন্তু বিবাহের অনতিকাল পরেই কুসুমের বিধবা মায়ের দুর্নাম ওঠে। তাহাতে গৌরদাস কুসুমকে পরিত্যাগ করিয়া ছেলের পুনর্বার বিবাহ দেন। কুসুমের মা দুঃখী হইলেও অত্যন্ত গর্বিতা ছিলেন। সেও রাগ করিয়া কন্যাকে স্থানান্তরে লইয়া গিয়া সেই মাসেই আর একজন আসল বৈরাগীর সহিত কন্যার কণ্ঠী বদল ক্রিয়া সম্পন্ন করে। কিন্তু 6 মাসের মধ্যেই এই আসল বৈরাগীটি নিত্যধামে গমন করেন। তবে ইনি কে, কোন গ্রামে বাড়ি, তাহা একা কুসুমের মা ছাড়া আর কেহই জানিত না, কুঞ্জও না। তাহার মা কাহাকেও সঙ্গে লইয়া যায় নাই। কণ্ঠী বদলের ব্যাপারটা সত্য কিংবা শুধুই রচনা তাহাও কেহ নিশ্চয়ই বলিতে পারে না। এত কাণ্ড কুসুমের এই 7 বৎসর বয়সেই শেষ হইয়া যায়। সেই অবধি কুসুম বিধবা। সংক্ষেপে এই তাহার বাল্য ইতিহাস। এখন সে 16 বৎসরের যুবতী। তাহার দেহে রূপ ধরে না। যেমন গুণ তেমনি কর্মপটুতা, আবার লেখাপড়াও জানে। খুব বড় লোকের ঘরেও বোধ করি তাহাকে বেমানান দেখাইত না। এদিকে বৃন্দাবনের বাপ মরিয়াছে, দ্বিতীয় স্ত্রী মরিয়াছে। তাহার বয়সও 25-26-এর অধিক নয়। এখন সে কুসুমকে ফিরিয়া গ্রহণ করিতে চাহে। সে কুঞ্জকে 50 টাকা নগদ, 5 জোড়া ধুতি চাদর এবং কুসুমকে 5 ভরি সোনা আর 100 ভরি রূপার অলঙ্কার দিতে স্বীকৃত। দুঃখী কুঞ্জনাথ লোভে পড়িয়াছে। তাহার বড় ইচ্ছা কুসুম সম্মত হয়, কিন্তু কুসুম সে কথা কানেও তোলে না। কেন তাহা বলিতেছি, ইহাদের বাপ মা নাই। ভাই বোনে যে দুখানি ক্ষুদ্র কুটিরে বাস করে তাহা গ্রামের ব্রাহ্মণ পাড়ার ভিতরেই। শিশুকাল হইতেই কুসুম ব্রাহ্মণ কন্যাদের সঙ্গেই পারিয়া উঠিয়াছে। একত্রে হরপণ্ডিতের পাঠশালায় পড়িয়াছে, খেলাধুলা করিয়াছে। আজিও তাহারাই তাহার সঙ্গী। তাই এইসব প্রসঙ্গে তাহার সর্বাঙ্গ ঘৃণায় লজ্জায় শিহরিয়া উঠে। ম্যালেরিয়া এবং ওলা ওঠা প্রপীড়িত বঙ্গদেশে বিধবা হইতে বিলম্ব হয় না। তাহার বাল্যসখীদের অনেকেই তাহার মতো হাতের নোয়া ও সিঁথির সিঁদুর ঘুচাইয়া আবার জন্মস্থানে ফিরিয়া আসিয়াছে। ইহারা কেহ তাহার মকর গঙ্গাজল, কেহ সই মহাপ্রসাদ। ছি ছি, দাদার কথায় সম্মত হইলে এ কালামুখ কি ইহজন্মে আর এই গ্রামে সে দেখাইতে পারিবে? কুঞ্জ কহিল, দিদি রাজি হ, ধরতে গেলে বৃন্দাবনী তোর আসল বর। কুসুম অত্যন্ত রাগিয়া জবাব দিল, আসল নকল বুঝি নে দাদা, শুধু আমি বুঝি আমি বিধবা। কেন, এ কি তুমি কুকুর বেড়াল পেয়েছ যে যা ইচ্ছে তাই করবে? এই বিয়ে, এই কণ্ঠী বদল, আবার বিয়ে, আবার কণ্ঠী বদল। যাও, ও সব আমার সম্মুখে তুলো না। বারুলের উনি আমার আর কেউ নন। আমার স্বামী মরেছে, আমি বিধবা। নিরীহ কুঞ্জ আর কথা কহিতে পারে না।
তাহার এই শিক্ষিতা তেজস্বিনী ভগিনীটির সম্মুখে সে যেন থতমত খাইয়া যায়। তথাপি সে ভাবে আর একরকম করিয়া। সে বড় দুঃখী। এই দুখানি কুটির এবং তৎসংলগ্ন অতি ক্ষুদ্র একখানি আম কাঁঠালের বাগান ছাড়া আর তাহার কিছুই নাই। অতএব নগদ এতগুলি টাকা এবং এত জোড়া ধুতি চাদর তাহার কাছে সোজা ব্যাপার নহে। তবুও এ প্রলোভন ছাড়াও সে তাহার একমাত্র স্নেহের সামগ্রীকে এই ভালো জায়গাটিতে সুপ্রতিষ্ঠিত করিয়া তাহাকে সুখী দেখিয়া নিজেও সুখী হইতে চাহে। কণ্ঠী বদল তাহাদের সমাজে চল আছে, তাই তাহার মা ও কাজ করিয়া গিয়াছিল। কিন্তু সে যখন মরিয়াছে এবং বৃন্দাবন কুসুমের স্বামী যখন এত সাধাসাধি করিতেছে, তখন কেন যে কুসুম এত বড় সুযোগের প্রতি দিকপাত করিতেছে না তাহা সে কোনো মতেই ভাবিয়া পায় না। শুধু সমাজের ফৌজদার ও ছড়িদারের মত লইয়া কিছু মালসা ভোগ দেওয়া, ব্যয়ভার সমস্তই বৃন্দাবন বহিবে। তারপর এই দুঃখ কষ্টে সংসার ছাড়িয়া একেবারে রাজরানী হইয়া বসিবে। কুসুম কি বোকা? আহা, সে যদি কুসুম হইতে পারিত! এমনই করিয়া কুঞ্জ প্রতিদিন চিন্তা করে। কুঞ্জ ফেরিওয়ালার ব্যবসা করে। একটি বড় ধামায় খুনশি, মালা, চিরুনি, কৌটো, সিঁদুর, তেলের মশলা, ছোটদের জন্য ছোট বড় পুতুল প্রভৃতি পণ্যদ্রব্য এবং কুসুমের হাতের নানাবিধ সূচের কারুকার্য ইত্যাদি লইয়া ৫-৭টা গ্রামের মধ্যে ফেরি করিয়া বেড়ায়। সমস্ত দিন বিক্রয় করিয়া যাহা পায়, দিনান্তে সেই পয়সাগুলি পণ্ডির হাতে আনিয়া দেয়। ইহা দ্বারা কেমন করিয়া কুসুম মূলধন বজায় রাখিয়া যে সুচারুরূপে সংসার চালাইয়া দেয়, ইহা সে বুঝিতে পারে না, পারিবার চেষ্টাও বিশেষ করে না। আজ সকালে সে ঘুরিতে ঘুরিতে পারুলে গিয়া উপস্থিত হইয়াছিল। পথে বৃন্দাবনের সহিত দেখা। সে মাঠে কাজে যাইতেছিল, আর গেল না। স্বজাতি এবং কুটুম্বকে মহা সমাদরে বাড়িতে ধরিয়া আনিল, হাত পা ধুইতে জল দিল এবং তামাক সাজিয়া আনিয়া খাতির করিল। দ্বিপ্রহরে তাহার মা নানাবিধ ব্যঞ্জনের দ্বারা কুঞ্জকে পরিতোষ করিয়া আহার করাইলেন এবং এত রৌদ্রে কিছুতেই ছাড়িয়া দিলেন না। সন্ধ্যার পর কুঞ্জ ঘরে ফিরিয়া হাত পা ধুইয়া মুড়ি মুড়কি চিবাইতে চিবাইতে সেই সব কাহিনী ভগিনীর কাছে বিবৃত করিয়া শেষে কহিল, হ্যাঁ, একটা গেরস্ত বটে। বাগান, পুকুর, চাষবাস, কোনো জিনিসের অভাব নেই। মা লক্ষ্মী যেন উতলে পড়ছেন। কুসুম চুপ করিয়া শুনিতেছিল, কথা কহিল না। কুঞ্জ ইহাকে সুলক্ষণ মনে করিয়া বৃন্দাবনের মা কি রাঁধিয়াছিলেন এবং কিরূপ যত্ন করিয়াছিলেন তাহার সবিশেষ পরিচয় দিয়া কহিল, খাইয়ে দাইয়ে কি ছেড়ে দিতে চায়, বলে এত রোদ্দুরে বেরোলে মাথা ধরে অসুখ করবে। কুসুম দাদার মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া কহিল, তাহলে দাদা বুঝি সারাদিন এই কর্মই করেছ, খেয়েছ আর ঘুমিয়েছ? তাহার দাদাও সহাস্যে জবাব দিল, কি করি বল বোন, ছেড়ে না দিলে তো আর জোর করে আসতে পারি নে। কুসুম কহিল, তাহলে ও গায়ে আর কোনোদিন যেও না দাদা। কুঞ্জ কথাটা ঠিক বুঝিতে পারিল না, জিজ্ঞাসা করিল, যাব না কেন? পথে দেখা হলেই তো ধরে নিয়ে যাবে, তারা বড় লোক, তাদের ক্ষতি নেই, কিন্তু আমাদের তো তাহলে চলবে না দাদা। ভগিনীর কথায় কুঞ্জ ক্ষুণ্ণ হইল। কুসুম তাহা বুঝিতে পারিয়া হাসিয়া বলিল, সে কথা বলিনি দাদা, সে কথা বলিনি। 2-1 দিনে আর কি লোকসান হবে তা নয়, তবে তারা বড় মানুষ, আমরা দুঃখী। কাজ কি দাদা তাদের সঙ্গে বেশি মেশামেশি করে? কুঞ্জ জবাব দিল, আমি তাদের ঘরে যেচে যাইনি কুসুম। তা চাওনি বটে, তবু ডেকে নিয়ে গেলেই বা যাবার দরকার কি দাদা? তুই যে এই বামুন মেয়েদের সঙ্গে মেলামেশা করিস, তারাও তো সব বড় লোক, তবে যাস কেন? কুসুম দাদার মনের ভাব বুঝিয়া হাসিতে লাগিল, বলিল, তাদের সঙ্গে ছেলেবেলা থেকেই খেলা করি, তাছাড়া তারা আমাদের জাতও নয়, সমাজও নয়, এখানে আমাদের লজ্জা নেই, কিন্তু ওদের কথা আলাদা। কুঞ্জ খানিক্ষণ চুপ করিয়া বলিল, সেখানেও লজ্জা নেই। মা লক্ষ্মী তাদের দয়া করেছেন, 2 পয়সা আছে সত্য, কিন্তু এতটুকু দেমাক অহংকার নেই। সবাই যেন মাটির মানুষ। বৃন্দাবনের মা আমার 2টি হাত ধরে যেমন করে। কথাটা শেষ হইল না, মাঝখানেই কুসুম বিরক্ত ও ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, আবার সেই পুরনো কথা, মায়ের নামে ওরা যে এত বড় কলঙ্ক তুলেছিল, দাদা বুঝি সব ভুলে বসে আছো? কুঞ্জ প্রতিবাদ করিয়া বলিল,
তারা একটা কথাও তোলেনি, বদলোকে হিংসে করে বদনাম রটিয়েছিল। কুসুম কহিল, তাই ওরা আমাকে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করেছিল, কেমন? কুঞ্জ একটু অপ্রতিভ হইয়া বলিল, হ্যাঁ তা বটে, তবে কিনা তাতে বৃন্দাবন বেচারির একটুও দোষ ছিল না, বরং তার বাপের দোষ ছিল। কুসুম এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া শান্তভাবে বলিল, যার দোষী থাক দাদা, যা হয় না হবার নয়, দরকার কি 100 বার সেই কথা তুলে? আমি পারিনি আর তোমার সঙ্গে তর্ক করতে। কুঞ্জ প্রথমটায় জবাব দিতে পারিল না, পরে একটু রুষ্টস্বরেই বলিল, তুই তো তর্ক করতে পারিস নে, কিন্তু আমাকে তো সব দিক দেখতে হয় নাকি? আচ্ছা, আমি মলে তোর কি দশা হবে তা একবার ভেবেছিস? কুসুম বিরক্ত হইয়াছিল, কথা কহিল না। কুঞ্জ গম্ভীর মুখে কহিতে লাগিল, আমি আমাদের মুরব্বীদের সবাইকে জিজ্ঞেস করেছি, তো শাউরি নলডাঙ্গার বুড়ো বাবাজির মত পর্যন্ত জেনে এসেছে, সবাই খুশি হয়ে মত দিয়েছে, তা জানিস? কুসুমের মুখের ভাব সহসা যেন কঠিন হইয়া উঠিল, কিন্তু সে সংক্ষেপে জানি বই কি বলিয়াই চুপ করিয়া গেল। তাহার কথা লইয়া, তাহার মায়ের কথা লইয়া, তাহার কুণ্ঠি বদলের কথা লইয়া তাহাদের সমাজে আলোচনা চলিতেছে, গণ্যমান্য দিগের মত জানাজানি চলিতেছে। এই সংবাদ তাহাকে জাতপরণাস্তি ক্রুদ্ধ করিয়া তুলিল, কিন্তু এ ভাব চাপা দিয়া সহসা জিজ্ঞাসা করিল, এবেলা কি খাবে দাদা? কুঞ্জ বোনের মনের ভাব বুঝিল, সেও মুখ কালি করিয়া বলিল, কিছু না, আমার খিদে নেই। কুসুম অধিকতর ক্রুদ্ধ হইল, কিন্তু তাহাও সংবরণ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। কুঞ্জ এক কলিকা তামাক সাজিয়া লইয়া সেইখানে বসিয়া তামাকটি নিঃশেষ করিয়া হুঁকাটা দেওয়ালে ঠেস দিয়া রাখিয়া ডাক দিল, কুসুম। কুসুম তাহার ঘরের মধ্যেই সেলাই করিতে বসিয়াছিল, সাড়া দিল, কেন? বলি, রাত্রিরে হচ্ছে কি, রাঁধবি কখন? কুসুম তথা হইতেই জবাব দিল, আজ আর রাঁধব না। কেন, তাই জিজ্ঞেস করছি। কুসুম চেঁচাইয়া বলিল, আমি 100 বার আর বকতে পারি নে। বোনের কথা শুনিয়া কুঞ্জ দুমদুম করে পা ফেলিয়া ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল, চেঁচাইয়া বলিল, জ্বালাতন করিস নে কুশি, অমন ধারা করলে যেখানে 2 চোখ যায় চলে যাব, তা বলে দিচ্ছি। যাও, তুমি এক্ষুনি যাও, বাড়ির মধ্যে আমি হাড়ি ডোমের মতো অমন হাঁকাহাঁকি করতে দেব না। ইচ্ছে হয় যাও, ওই রাস্তায় দাঁড়িয়ে যত পারো চেঁচাওকে। কুঞ্জ ভয়ানক ক্রুদ্ধ হইয়া বলিল, পোড়ার মুখে তুই ছোট বোন হয়ে বড় ভাইকে তাড়িয়ে দিস? কুসুম বলিল, দি, বড় বলে তুমি যা ইচ্ছে তাই করবে নাকি? বোনের মুখের পানে চাহিয়া কুঞ্জ মনে মনে একটু ভয় পাইল, গলা নরম করিয়া বলিল, আহা, কি সে যা ইচ্ছে তা করলুম শুনি। কেন তবে আমাকে না বলে ওখানে গিয়ে খেয়ে এলে? কেন, তাতে দোষ কি হয়েছে? কুসুম তীব্রভাবে বলিল, দোষ হয়েছে, ঠের দোষ হয়েছে, আমি মানা করে দিচ্ছি, আর তুমি ওখানে যাবে না। কুঞ্জ বড় ভাই, কলহের সময় নতি স্বীকার করিতে তাহার লজ্জা করিল, কহিল, তুই কি বড় বোন যে আমাকে হুকুম করবি? আমার ইচ্ছে হলেই সেখানে যাব। কুসুম তেমনি জোর দিয়া বলিল, না, যাবে না, আমি শুনতে পেলে ভালো হবে না বলে দিচ্ছি দাদা। এবার কুঞ্জ যথার্থ ভয় পাইল, তথাপি মুখের সাহস বজায় রাখিয়া বলিল, যদি যাই তুই কি করবি? কুসুম শিলাই ফেলিয়া দিয়া তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিল, আমাকে রাগিও না দাদা, যাও আমার সম্মুখ থেকে, সরে যাও বলছি। কুঞ্জ শশব ব্যস্তে ঘর হইতে বাহিরে গিয়া কপাটের আড়ালে দাঁড়াইয়া মৃদুকণ্ঠে বলিল, তোর ভয়ে সরে যাব, যদি না যাই কি করতে পারিস তুই? কুসুম জবাব দিল না। প্রদীপের আলোটা আরও একটু উজ্জ্বল করিয়া দিয়া সেলাই করিতে বসিল। আড়ালে দাঁড়াইয়া কুঞ্জ সাহস বাড়িল, কণ্ঠস্বর অপেক্ষাকৃত উচ্চ করিয়া বলিল, লোকে কথায় বলে স্বভাব যায় না মোলে, নিজে রাক্ষসীর মতো চেঁচাবি তাতে দোষ নেই, কিন্তু আমি একটু জোরে কথা কইলেই। বলিয়া কুঞ্জ থামিল, কিন্তু ঘরের ভিতর হইতে কোনো প্রতিবাদ আসিল না দেখিয়া সে মনে মনে অত্যন্ত তৃপ্তিবোধ করিল। উঠিয়া গিয়া হুঁকাটা তুলিয়া আনিয়া নিরর্থক গোটা 2 টান দিয়া গলা সুর আরও এক পর্দা চড়াইয়া কহিল, আমি যখন বড়, আমি যখন কর্তা, আমার হুকুমেই কাজ হবে বলে দিচ্ছি। বলিয়া পোড়া তামাকটা ঢালিয়া ফেলিয়া
নূতন করিয়া সাজিতে সাজিতে এবার রীতিমতো জোর গলায় হাঁকিয়া বলিল, চাইনি আমি কারোর কথা, 100 বার না শুনতে আমি চাইনি। আমি যখন কর্তা, আমার যখন বাড়ি, তখন আমি যা বলবো তাই। বলিয়া সে সহসা পিছনে পদশব্দ শুনিয়া ঘাড় পাকাইয়া স্তব্ধ হইয়া থামিল। কুসুম নিঃশব্দে আসিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়াছিল। বলিল, বসে বসে কোদল করবে না যাবে এখান থেকে? ছোট বোনের তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখে বড় ভাইয়ের কর্তা সাজিবার শখ উড়িয়া গেল। তাহার গলা দিয়া সহসা কথা বাহির হইল না। কুসুম তেমনিভাবে বলিল, দাদা তুমি যাবে কিনা? এখন সে কুঞ্জনাথ নাই, সে গলাও নাই। চিচি করিয়া বলিল, বললুম তো তামাকটা সেজে নিয়েই যাচ্ছি। কুসুম হাত বাড়াইয়া, তাও আমাকে তাও বলিয়া কলিকাটা হাতে লইয়া চলিয়া গেল। মিনিট খানেক পর ফিরিয়া আসিয়া সেটা হুঁকার মাথায় রাখিয়া দিয়া জিজ্ঞাসা করিল, শেখরাতের দোকানে যাচ্ছ তো? কুঞ্জ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। কুসুম সহজভাবে বলিল, তাই যাও, কিন্তু বেশি রাত করো না, আমার রান্না শেষ হতে দেরি হবে না। কুঞ্জ হুঁকাটা হাতে লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। সেদিন কুঞ্জ ভগিনীর কাছে বৃন্দাবনের সাংসারিক পরিচয় দেওয়ার সময় অত্যুক্তি মাত্র করে নাই। সত্যি তাহাদের গৃহে লক্ষ্মী যেন উথলিয়া পড়িতেছিল, অথচ সেজন্য কাহারও অহংকার অভিমান কিছুই ছিল না। এ গ্রামে বিদ্যালয় ছিল না। বৃন্দাবন ছেলেবেলায় নিজের চেষ্টায় বাংলা লেখাপড়া শেখে এবং তখন হইতেই একটা পাঠশালা খুলিবার সংকল্প করে। কিন্তু তাহার পিতা গৌরদাস পাকা লোক ছিলেন। বৃন্দাবন একমাত্র সন্তান হইলেও এই সব অনাসৃষ্ট কার্যে পুত্রকে প্রশ্রয় দেন নাই। তাহার মৃত্যুর পর সে নিজেদের চণ্ডী মণ্ডপে বিনা বেতনের একটা পাঠশালা খুলিয়া সংকল্প কার্যে পরিণত করে। পাড়ার একজন অবসরপ্রাপ্ত প্রাচীন শিক্ষক ছিলেন। ইহাকে সে নিজের ইংরাজি শিক্ষার জন্য নিযুক্ত করে। তিনি রাত্রে পড়াইয়া যাইতেন, তাই কথাটা গোপনই ছিল। গ্রামে কেহ জানিতেই পারে নাই বৃন্দাবষ্টম ইংরাজি শিখিয়াছিল। বছর 5 পূর্বে স্ত্রীবিয়োগের পর সেই লেখাপড়া লইয়াই থাকিত। প্রায় সমস্ত রাত্রি পড়িত, সকল গৃহকর্ম বিষয়াশয় দেখিত এবং দুপুরবেলা স্বপ্রতিষ্ঠিত পাঠশালে কৃষক পুত্রদের অধ্যাপনা করিত। বিধবা জননী তাহাকে পুনরায় বিবাহের জন্য পীড়াপিড়ি করিলে সে তাহার শিশুপুত্রটিকে দেখাইয়া বলিত, যে জন্য বিয়ে করা তা তো আমার আছে, আর আবশ্যক নাই। মা কান্নাকাটি করিতেন, কিন্তু সে শুনিত না। এমন করিয়া বছর 2 কাটিল। তারপর হঠাৎ একদিন সে কুঞ্জপষ্টমের বাড়ির সম্মুখেই কুসুমকে দেখিল। কুসুম নদী হইতে স্নান করিয়া কলসকক্ষে ঘরে ফিরিতেছিল। সে তখন সবেমাত্র যৌবনে পা দিয়াছে। বৃন্দাবন মুগ্ধ নেত্রে চাহিয়া রহিল। কুসুম গৃহে প্রবেশ করিলে সে ধীরে ধীরে চলিয়া গেল। এই গ্রামের সব বাড়ি সে চিনিত, সুতরাং এই কিশোরী যে কে তাহাও সে চিনিল। এক সন্তান হইলে মাতাপুত্রে যে সম্বন্ধ হয়, বৃন্দাবন ও জননীর মধ্যে সেই সম্বন্ধ ছিল। সে ঘরে ফিরিয়া মায়ের কাছে কুসুমের কথা অবাধে প্রকাশ করিল। মা বলিলেন, সে কি হয় বাবা, তাদের যে দোষ আছে। বৃন্দাবন জবাব দিল, তা হোক মা, তবু সে তো তোমার বউ, যখন বিয়ে দিয়েছিলে তখন সে কথা ভাবনি কেন? মা বলিলেন, সেসব কথা তোমার বাবা জানতেন, তিনি যা বুঝিয়াছিলেন করিয়া গেছেন। বৃন্দাবন অভিমান ভরে কহিল, তবে তাই ভালো মা, আমি যেমন আছি তেমনই থাকি, আমার বিয়ের জন্য তুমি আর পীড়াপিড়ি করো না। বলিয়া সে অন্যত্র চলিয়া গেল। তখন হইতে 3 বৎসর অতিবাহিত হইয়াছে। ইহার মধ্যে বৃন্দাবনের জননী কুসুমকে ঘরে আনিবার জন্য অবিশ্রাম চেষ্টা করিয়াছেন, কিন্তু ফল হয় নাই। কুসুমকে কোনো মতেই সম্মত করানো যায় নাই। কুসুমের এত দৃঢ় আপত্তির 2টো বড় কারণ ছিল। প্রথম কারণ, সে তাহার নিরীহ অসমর্থ ও অল্পবুদ্ধি ভাইটিকে একা ফেলিয়া আর কোথাও গিয়াই স্বস্তি পাইতে পারে না। আর দ্বিতীয় কারণ পূর্বেই বলিয়াছি, আর কোনরূপ সামাজিক ক্রিয়া না করিয়া সে যদি সহজে গিয়া স্বামীর ঘর করিতে পারিত, হয়তো এমন করিয়া তাহার সমস্ত দেহ মন
দাদার অনুরোধ ও পীড়াপিড়ির বিরুদ্ধে বাঁকিয়া দাঁড়াইত না। কিন্তু ওই যে আবার সব করিতে হইবে। রকমারি বৈষ্ণবের দল আসিয়া দাঁড়াইবে। তাহার মায়ের মিথ্যে কলঙ্কের কথা, তাহার নিজের বাল্যজীবনের বিস্তৃত ঘটনা, আরও কত কি ব্যাপারের উল্লেখ হইবে। চেঁচামেচি উঠিবে, পাড়ার লোক কৌতূহলী হইয়া দেখিতে আসিবে। তাহার সঙ্গিনীদের সকৌতুক দৃষ্টি বেড়ার ফাঁক দিয়া নিঃসংশয়ে উঁকি ঝুঁকি মারিবে। শেষে ঘরে ফিরিয়া গিয়া সোজা ভাষায় হাসিতে হাসিতে বলিবে, হারিডোমের মতো কুসুমেরও নিকা হইয়া গেল। ছি ছি, এসব কথা মনে করিলেও সে লজ্জায় কণ্টকিত হইয়া উঠে। সেসব ভদ্রকন্যাদের সহিত সেও লেখাপড়া শিখিয়াছে, একসঙ্গে একইভাবে এত বড় হইয়াছে। দরিদ্র হইলেও আচার ব্যবহারে তাহাদের অপেক্ষা সে ছোট, এ কথা সে কখনো মনে ঠাঁই দিতে পারে না। কাল সন্ধে দাদার সহিত কুসুমের কলহ হইয়াছিল। রাগ করিয়া কাঠের সিন্ধুকে চাবিটা সে দাদার পায়ের কাছে ছড়িয়া ফেলিয়া দিয়া সরসে বলিয়াছিল, আর সে এ সংসারে কিছুতেই থাকিবে না। আজ প্রভাতে নদী হইতে স্নান করিয়া ফিরিয়া দেখিল দাদা ঘরে নাই, চলিয়া গিয়াছে। তাহার থামাটিও নাই। কুসুম মনে মনে একটু হাসিয়া বলিল, কাল বকুনি খেয়েই দাদা আজ ভোরেই পালিয়েছে। কল্লকা ত্রুটি সারিয়া লইবার জন্যই সে পলাইয়াছে, তাহা সত্য বটে, কিন্তু কুসুম যাহা অনুমান করিল তাহা নহে। সে ত্রুটি আর একটা। খানিক পরেই তাহা প্রকাশ পাইল। কুসুমকে প্রত্যহ অতি প্রত্যুষে উঠিয়া গৃহকর্ম করিতে হইত। ঘরদুয়ার গময় দিয়া নিকাইয়া ক্ষুদ্র প্রাঙ্গণটি পরিষ্কৃত পরিচ্ছন্ন করিয়া নদী হইতে স্নান করিয়া জল আনিয়া তবে দাদার জন্য রাধিয়া দিতে হইত। কুঞ্জ ভাত খাইয়া ফেরি করিতে বাহির হইয়া গেলে সে পূজা আহ্নিকে বসিত। যেদিন কুঞ্জ না খাইয়া যাইত সেদিন দ্বীপ্রহরের মধ্যেই ফিরিয়া আসিত। তাহার এখনো অনেক দেরি মনে করিয়া কুসুম ফুল তুলিতে লাগিল। উঠোনের একধারে কয়েকটা ফুলের গাছ, গোটা কয়েক মল্লিকা ও জুঁইয়ের ঝাড় ছিল। ইহারাই তাহার নিত্য পূজার ফুল যোগান দিত। ফুল তুলিয়া সমস্ত আয়োজন প্রস্তুত করিয়া লইয়া সবেমাত্র পূজায় বসিয়াছে, এমন সময় সদরে কয়েকখানা গোজান আসিয়া থামিল এবং পরক্ষণেই একটি প্রৌঢ়া নারী কপাট ঠেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইলেন। ক্ষণকালের নিমিত্ত উভয়ের দিকে চাহিয়া রহিল। কুসুম ইহাকে আর কখনো দেখে নাই, কিন্তু নাকে তিলক, গলায় মালা দেখিয়া বুঝিল যেই হন স্বজাতি। প্রৌঢ়া কাছে আসিয়া হাসি মুখে বলিলেন, তুমি আমাকে চেনো না মা, তোমার দাদা চেনে। কুঞ্জনাথ কই? কুসুম জবাব দিল, তিনি আজ ভোরেই বাইরে গেছেন, ফিরতে বোধ করি দেরি হবে। আগন্তুক বিস্ময়ের স্বরে বলিলেন, দেরি হবে কি গো, কাল সে তার ভগিনী পতিকে আরো 4-5টি ছেলেকে, তারাও আমাদের আপনার লোক, সম্পর্কে ভাগ্নে হয়, সবাইকে খেতে বলে এলো। আমিও তো তাই আজ সকালে বললুম, বৃন্দাবন গরুর গাড়িটা ঠিক করে আনতে বলে দে বাছা। যাই, আমিও বৌমাকে একবার দেখে আশীর্বাদ করে আসি। কথা শুনিয়া কুসুম স্তম্ভিত হইয়া গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলাইয়া লইয়া মাথার আঁচলটা আবার খানিকটা টানিয়া দিয়া তাড়াতাড়ি একটা প্রণাম করিয়া উঠিয়া গেল এবং ঘরের ভিতর হইতে আসন আনিয়া পাতিয়া দিয়া চুপ করিয়া দাঁড়াইল। কুসুম বুঝিল ইনি শাশুড়ি। তিনি আসনে বসিয়া হাসিয়া বলিলেন, কাল খাওয়া দাওয়ার পর বৃন্দাবন তামাশা করে বললে আমি এমনই হতভাগা, কুঞ্জদা বড় ভাইয়ের মতো হয়েও কোনোদিন ডেকে এক ঘটি জল খেতে বললেন না। কদিন থেকে আমার ননদের ছেলেরাও সব এখানে আছে। কুঞ্জনাথ হাসতে হাসতে তাই সকলকে নেমন্তন্ন করে এলো, তারা সবাই এলো বলে। কুসুম ঘাড় হেট করিয়া রহিল। বৃন্দাবনের মা সাধারণ নিম্ন শ্রেণীর স্ত্রীলোকের মতো ছিলেন না, তার বুদ্ধি শুদ্ধি ছিল। কুসুমের ভাব দেখিয়া হঠাৎ তার মনে সন্দেহ হল, কি যেন একটা গোলমাল ঘটিয়াছে। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন, হ্যাঁ বৌমা, কুঞ্জনাথ কি তোমাকে কিছু বলে যায়নি? কুসুম ঘোমটার ভিতর দিয়া ঘাড় নাড়িয়া জানাইল না, কিন্তু ইহা তিনি বুঝিতে পারিলেন না, বরং মনে করিলেন সে বলিয়াই কি আছে। তাই সন্তুষ্ট হইয়া বলিলেন, তবু ভালো। তারপর কুঞ্জনাথকে উদ্দেশ্য করিয়া সস্নেহে বলিলেন,
ভয় হয়েছিল আমার পাগলা ছেলেটা বুঝি সব ভুলে বসে আছে, তবে বোধ করি সে কিছু কিনতে টিনতে গেছে, এক্ষুনি এসে পড়বে। ওই যে ওরাও সব হাজির। কুঞ্চতা বলিয়া বৃন্দাবন একটি হাঁক দিয়া উঠোনে আসিয়া দাঁড়াইল। সঙ্গে তাহার আরও 3টি ছেলে, ইহারই মামাতো ভাই। তাহার মা বলিলেন, কুঞ্জনাতে এইমাত্র কোথায় গেল? বৌমা, ঘরের ভেতরে একটা শতরঞ্জি পেতে দাও বাছা, ওরা বসুক। কুসুম ব্যস্ত হইয়া তাহার দাদার ঘরের মেঝেতে একটি কম্বল পাতিয়া দিয়া কলিকাটা হাতে লইয়া তামাক সাজিয়া আনিতে রান্নাঘরে চলিয়া গেল। বৃন্দাবন দেখিতে পাইয়া সহাস্যে কহিল, হো থাক, তামাক আমরা কেউ খাইনি। কুসুম কলিকাটা ফেলিয়া দিয়া এইবার রান্নাঘরে একটি খুঁটি আশ্রয় করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার কাণ্ডজ্ঞানহীন মূর্খ অগ্রজ অকস্মাৎ এই কি বিপদের মধ্যে তাহাকে ফেলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। ক্রোধে, অভিমানে, লজ্জায়, অবশ্যম্ভাবী অপমানের আশঙ্কায় তাহার 2 চোখ জলে ভরিয়া গেল। কাল হইতেই তাহার ভাড়ারের সমস্ত জিনিস বারন্ত হইয়া উঠিয়াছে। আজ সকালে স্নানে যাইবার পূর্বেও সে ভাবিয়া গিয়াছে ফিরিয়া আসিয়াই দাদাকে হাটে পাঠাইয়া দিবে, কিন্তু ফিরিয়া আসিয়া আর দাদার সন্ধান পায় নাই। দোষ অপরাধ করার পরে ছোট বোনকে কুঞ্জ যথার্থই এত ভয় করিত যে সচরাচর মানুষ দুষ্ট মনিবকেও এত ভয় করে না। যে বড়লোকদের ঘরে শুধু খাইয়া আসিবার অপরাধে কুসুম এত রাগ করিয়াছিল ঝোঁকের মাথায়, সেই বড়লোকদিগকে সদল বলে নিমন্ত্রণ করিয়া ফেলার গুরুতর অপরাধ মুখ ফুটিয়া বলিবার দুঃসাহস কুঞ্জ কোনো মতেই নিজের মধ্যে সংগ্রহ করিতে পারে নাই বলিয়াই সে সকালে উঠিয়াই বলাইয়াছে এবং কিছুতেই সে রাত্রির পূর্বে ফিরিবে না, ইহা নিশ্চয় বুঝিয়াই কুসুম আশঙ্কায় অস্থির হইয়া উঠিয়াছিল। আবার সবচেয়ে বিপদ হইয়াছিল, যে সিন্দুকটির ভিতরে তাহাদের সঞ্চিত গুটি কয়েক টাকা ছিল তাহার চাবিটাও কাছে নাই, অথচ হাতে একটিও পয়সা নাই। এখন নিরুপায় ভাবে মিনিট 5 দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ তাহার সমস্ত রাগটা গিয়া পড়িল বৃন্দাবনের ওপরে। বাস্তবিক সমস্ত দোষ তো তাহারই। কেন সে তাহার নির্বোধ নিরীহ ভাইটিকে পথ হইতে ধরিয়া লইয়া গেল? কেনই বা এইসব পরিহাস করিল? উনি কে যে দাদা ওকে ঘরে ডাকিয়া আনিয়া খাওয়াইবে? এই 3 বছর কত ছলে কত উপলক্ষে বৃন্দাবন এদিকে যাতায়াত করিয়াছে, এত উপায়ে তাহাদের মন পাইবার চেষ্টা করিয়াছে। কতদিন সকালে সন্ধ্যায় বিনা প্রয়োজনে বাটির সম্মুখের পথ দিয়া হাঁটিয়া গিয়াছে। তাহাদের দুস্থ অবস্থার কথা সে সমস্তই জানে বলিয়াই তাহাদিগকে অপদস্থ করিবার এই কৌশল সৃষ্টি করিয়াছে। কুসুম কাঠের মূর্তির মতো সেইখানে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। সে বড় অভিমানিনী, এখন একা সে কি উপায় করিবে? বৃন্দাবনের মা ঘরের ভিতর উঠিয়া গিয়া ছেলেদের সহিত কথাবার্তা বলিতেছিলেন, কিন্তু তার ছেলের চোখ ঘরের বাহিরে ঘুরিয়া বেড়াইতেছিল। হঠাৎ সে দৃষ্টি রান্নাঘরের ভেতরে কুসুমের ওপর পড়িল। চোখাচোখি হইল, মনে হইল সে সংকেতে তাহাকে আহ্বান করিল। পলকের এক অংশের জন্য তাহার সমস্ত হৃৎপিণ্ড উন্মত্তের মতো লাফাইয়া উঠিয়াই আবার স্থির হইল। সে বুঝিল ইহা চোখের ভুল, ইহা অসম্ভব। দৈবাৎ কখনো দেখা হইয়া গেলে যে মানুষ মুখ ঢাকিয়া দ্রুতপদে প্রস্থান করিয়াছে, যাহার নিদারুণ বিতৃষ্ণার কথা সে অনেকবার কুঞ্জনাথের কাছে শুনিয়াছে, সে যাচ্ছিয়া তাহাকে আহ্বান করিবে? এ তো হইতেই পারে না। বৃন্দাবন অন্যদিকে চোখ ফিরাইয়া লইল, কিন্তু থাকিতেও পারিল না। যেখানে চোখাচোখি হইয়াছিল আবার সেইখানেই চাহিল। ঠিক তাই, কুসুম তাহারই দিকে চাহিয়াছিল, হাত নাড়িয়া ডাকিল। ত্রস্ত পদে বৃন্দাবন উঠিয়া আসিয়া রান্নাঘরের কপাটের কাছে দাঁড়াইয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, ডাকছিলে আমাকে? কুসুম তেমনি মৃদুকণ্ঠে বলিল, হ্যাঁ। বৃন্দাবন আরও একটু সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, কেন? কুসুম এক মুহূর্ত মৌন থাকিয়া ভারী চাপা গলায় বলিল, তোমাকে জিজ্ঞেস করি, আমাদের মতো দিন দুঃখীকে জব্দ করে তোমাদের মতো বড় লোকের কি বাহাদুরি বাড়বে? হঠাৎ এই কি অভিযোগ? বৃন্দাবন চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। কুসুম অধিকতর কঠোরভাবে বলিল, জানো না আমাদের কি করে দিন চলে? কেন তবে তুমি দাদাকে নিয়ে অমন তামাশা করতে গেলে? কেন এত লোক নিয়ে খেতে এলে? বৃন্দাবন প্রথমে ভাবিয়া পাইল না এ নালিশের কি জবাব দিবে।
কিন্তু স্বভাবত সে ধীর প্রকৃতির লোক, কিছুতেই বিশেষ বিচলিত হয় না। খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া শেষে সহজ শান্তভাবে জিজ্ঞাসা করিল, কুঞ্জদা কোথায়? কুসুম বলিল, জানি নে, আমাকে কোনো কথা না বলি তিনি সকালে উঠে চলে গেছে। বৃন্দাবন এক মুহূর্ত মৌন থাকিয়া বলিল, আচ্ছা গেলই বা, সে নেই, আমি আছি। ঘরে খেতে দেওয়ার কিছু নেই নাকি? কিচ্ছু না, সব ফুরিয়েছে, আমার হাতে টাকাও নেই। বৃন্দাবন কহিল, এই গায়ে তোমাদের মতো আমাকেও সবাই জানে, আমি মুদির হাতে সমস্ত কিনে পাঠিয়ে দিচ্ছি। আমাকে একটা গামছা দাও, আমি একেবারে স্নান করে ফিরে আসব। মা জিজ্ঞেস করলে বলো আমি নাইতে গেছি। দাঁড়িয়ে থেকো না, যাও। কুসুম ঘরে গিয়া তাহার গামছা আনিয়া হাতে দিল। সেটা মাথায় জড়াইয়া লইয়া বৃন্দাবন হাসিয়া বলিল, কুঞ্জদার তুমি বোন হও, তাই সে পালাতে পেরেছে। আর কিছু হলে বোধ করি এমন করে ফেলে পালাতে পারত না। কুসুম চুপি চুপি জবাব দিল, সবাই পারে না বটে, কিন্তু কেউ কেউ তাও বেশ পারে। বলিয়াই সে বৃন্দাবনের মুখের প্রতি আর চোখে চাহিয়া দেখিল কথাটা তাহাকে বাস্তবিক কিরূপ আঘাত করিল। বৃন্দাবন যাইবার জন্য পা বাড়াইয়াছিল, থামিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, তোমার এ ভুল হয়তো একদিন ভাঙতেও পারে। ছেলেবেলায় তোমার মায়ের অন্যায়ের জন্য যেমন তুমি দায়ী নও, আমার বাবার ভুলের জন্যও তেমনি আমার দোষ নেই। যাক, এসব ঝগড়ার এখন সময় নয়, যাও রাতবার জোগাড় করোকে। রাতবার কি জোগাড় করব শুনি? আমার মাথাটা কেটে রান্না করে দিলে যদি তোমাদের পেট ভরে, বলো, তাই করে দিই। বৃন্দাবন তো এক পা গিয়াছিল, ফিরিয়া আসিয়া একথার জবাব না দিয়া কণ্ঠস্বর আরো নত করিয়া ধীরে ধীরে বলিল, আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো, আমাকে তা সইতেও হবে, কিন্তু রাগের মাথায় তোমার শাশুড়ি ঠাকুরনকে যেন কটু কথা শুনিয়ে দিও না, তিনি অল্পেই বড় আঘাত পান। কুসুম বাকরুদ্ধ চাপা গলায় ফিসফিস করিয়া বলিল, আমি জন্তু নই, আমার সে বুদ্ধি আছে। বৃন্দাবন কহিল, সেও জানি, আবার বুদ্ধির চেয়ে রাগ তোমার ঢের বেশি, তাও জানি। আর একটা কথা কুসুম, মা স্নান করেই চলে এসেছেন, এখনো পূজা আহ্নিক করেননি। তাকে জিজ্ঞেস করে আগে সেই জোগাড়টা করে দাওগে, আমি চললুম। চাও, কিন্তু কোথাও কি গল্প করতে বসে যেও না যেন। বৃন্দাবন একটুখানি হাসিয়া বলিল, না না, কিন্তু আবার দেরি করে বকুনি খাওয়ারও লোভ হচ্ছে। আর একদিনের আশা দাও তো, আজ না হয় শিগগির করে ফিরে আসি। সে তখন দেখা যাবে বলিয়া কুসুম রান্নাঘরের ভিতরে যাইতেছিল। সহসা বৃন্দাবন একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া অতি মৃদুস্বরে বলিল, আশ্চর্য, একবারও মনে হলো না আজ তুমি প্রথম কথা কইলে। মনে হলো যেন কত যুগ যুগান্তর আমাকে তুমি এমনি শাসন করে এসেছ। ভগবানের হাতে পাথা কি আশ্চর্য বাঁধন কুসুম। কুসুম দাঁড়াইয়া শুনিল, কিন্তু জবাব দিল না। বৃন্দাবন চলিয়া গেলে একথা স্মরণ করিয়া হঠাৎ তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল। সে রান্নাঘরের ভিতরে আসিয়া স্থির হইয়া বসিল। নিজের শিক্ষার অভিমানে তাহাকে সে এতদিন অশিক্ষিত চাষা মনে করিয়া গণনার মধ্যেই আনে নাই। আজিকার এই কথাবার্তা এবং এই ব্যবহারের পর তাহারই সম্বন্ধে এক নূতন আনন্দে, নূতন তৃষ্ণায় সে উৎসুক হইয়া উঠিল। সেদিন সন্ধ্যার পূর্বে বাটি ফিরিবার সময় বৃন্দাবনের জননী কুসুমকে কাছে ডাকিয়া অশ্রু কত কত কণ্ঠে বলিলেন, বৌমা, কি আনন্দে যে সারাদিন কাটালুম তা মুখে বলতে পারিনে, সুখী হও মা। বলিয়া তিনি অঞ্চলের ভিতর হইতে একজোড়া সোনার বালা বাহির করিয়া স্বহস্তে তাহার হাতে পরাইয়া দিলেন। আজিকার সমস্ত আয়োজন কুসুম গোপনে বৃন্দাবনের সাহায্যে নির্বাহ করিয়াছিল, তাহা তিনি জানিতে পারিয়াছিলেন। বিশেষ করিয়া ইহাতেই তাহার হৃদয় আশায় আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। কুসুম গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া তাহার পদধূলি মাথায় তুলিয়া লইয়া নিঃশব্দে উঠিয়া দাঁড়াইল। শ্বশ্রুবধূতে এ সম্বন্ধে আর কোনো কথা হইল না। গাড়িতে উঠিয়া বসিয়া তিনি বধূকে উদ্দেশ্য করে বলিলেন, কুঞ্জনাথের সঙ্গে দেখা হলো না মা, পাগলা কোথায় সারাদিন পালিয়ে রইল, কাল তাকে একবার আমার কাছে পাঠিয়ে দিও। কুসুম ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। বৃন্দাবনের পিতামহ বাটিতে গৌর নিতাই বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই ঘরে বসিয়া বৃন্দাবনের মা প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত মালা জপ করিতেন, আজিও করিতেছিলেন। তাহার শিশুপৌত্র কোলের ওপর মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িয়াছিল।
ইহারা যেখানে বসিয়াছিলেন সেই স্থানটায় প্রদীপের ছায়া পড়িয়াছিল। সেই হেতু বৃন্দাবন ঘরে ঢুকিয়া ইহাদিগকে দেখিতে পাইল না। সে বেদীর সন্নিকটে আসিয়া জানু পাতিয়া বসিল এবং কিছু মনে মনে প্রার্থনা করিয়া ভূমিষ্ঠ প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতেই এইবার মায়ের চোখের ওপর তাহার দৃষ্টি পড়িল। মনে মনে অতিশয় লজ্জিত হইয়া হাসিয়া বলিল, আরে অমন আবছায় বসে কেন মা? মা সস্নেহে বলিলেন, তা হোক, আয় তুই আমার কাছে এসে বস একটু। বৃন্দাবন কাছে আসিয়া বসিল। তাহার লজ্জা পাইবার কারণ ছিল, তখন রাত্রি 1 প্রহরের অধিক হইয়াছিল। এমন অসময়ে কোনোদিনও সে ঠাকুর প্রণাম করিতে আসে না, আজ আসিয়াছিল। যে আশাতীত সৌভাগ্যের আনন্দে বুক ভরিয়া উঠিয়াছিল, দিনটা সার্থক বোধ হইতেছিল, তাহাই নম্র হৃদয়ে গোপনে ঠাকুরের কাছে নিবেদন করিয়া দিতে আসিয়াছিল। কিন্তু পাছে মা তাহার মনের কথাটা অনুমান করিয়া থাকেন, এই লজ্জাতেই সে সংকুচিত হইয়া উঠিয়াছিল। খানিক পরে মা নিদ্রিত পৌত্রের মাথায় মুখে হাত বুলাইয়া দিতে দিতে উচ্ছ্বসিত ও স্নেহাদ্র কণ্ঠে কহিয়া উঠিলেন, মা মরা আমার এই 1 ফোঁটা বংশধরকে ফেলে রেখে কোথাও আমি 1 পা নড়তে পারিনে। তাই আজ মনে হচ্ছে বৃন্দাবন আমার মাথা থেকে কে যেন ভারী বোঝা নিয়ে নামিয়েছে। তাকে শিগগির ঘরে আন বাছা। আমি মায়ের হাতে সমস্ত বুঝিয়ে দিয়ে একটু ছুটি নিই, দিন কত কাশী বৃন্দাবন বেড়াই। আজ বৃন্দাবনের অন্তরেও আশা ও বিশ্বাসের এমনই একটি স্রোত বইছিল। তথাপি সে সলজ্জ হাস্যে কহিল, সে কি আর হাসবে মা? মা নিঃসন্দিগ্ধ কণ্ঠে বলিলেন, আসবে বই কি, সে এলে তবে তো আমার ছুটি হবে। আমারই ভুল হয়েছে বৃন্দাবন, এতদিন আমি নিজে যাইনি। আসবার সময় নিজের হাতের বালা দুগাছি পরিয়ে দিয়ে আশীর্বাদ করলুম। বৌমা পায়ের ধুলা মাথায় নিয়ে চুপ করে দাঁড়ালো। তখনই বুঝেছি আমার মাথার ভার নেমে গেছে। তুই দেখিস দেখি, প্রথম যেদিন একটা ভালো দিন পাবি সেই দিনই লক্ষ্মী ঘরে আনবি। বৃন্দাবন ক্ষণকাল মৌন থাকিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু এসে তোমার বংশধরটিকে দেখবে তো? মা তৎক্ষণাৎ বলিলেন, দেখবে বই কি, সে ভয় আমার নেই। কেন নেই মা? মা বলিলেন, আমি সোনা চিনি বৃন্দাবন, অবশ্য খাঁটি কিনা এখন বলতে পারি নে, কিন্তু পেতল নয়, গিলটি নয়, এ কথা আমি তোকে নিশ্চয়ই বলে দিলাম। তা নইলে আমার সংসারে তাকে আনবার কথা আমি তুলতুম না। হ্যাঁ রে বৃন্দাবন, বৌমা কি তোর সঙ্গে বরাবরই কথা কন? কোনোদিন নয় মা, তবে আজ বোধ করি বিপদে পড়েই, বলিয়া বৃন্দাবন একটুখানি হাসিয়া চুপ করিল। মা এক মুহূর্ত স্থির থাকিয়া ঈষৎ গম্ভীর হইয়া বলিলেন, সে ঠিক কথা বাছা, তার দোষ নাই, সবাই এমনই। মানুষ বিপদে পড়লে তখনই যথার্থ আপনার জনের কাছে ছুটে আসে। আমি তো মেয়ে মানুষ বৃন্দাবন, তবুও সে তার দুঃখের কথা আমায় জানায়নি, তোকেই জানিয়েছে। বৃন্দাবন চুপ করে শুনতে লাগল। তিনি পুনরায় কহিলেন, আমার আর একটি কাজ রইল, সেটা কুঞ্জনাথকে সংসারী করা। বলিয়াই তিনি নিজের মনেই হাসিয়া উঠিলেন। শেষে বলিলেন, সে বেশ লোক, পাড়া শুদ্ধ নিমন্ত্রণ করে বাড়ি ছেড়ে পালিয়ে গেল, তারপর যা হয় হোক। বৃন্দাবনও নিঃশব্দে হাসিতে লাগিল। মা বলিলেন, শুনলুম বৌমাকে সে ভারী ভয় করে, বড় ভাই হয়েও ছোট ভাইটির মতন আছে। একজন রাজবাড়ি মানুষ আছেন বৃন্দাবন, তাদের ভয় না করে থাকবার জো নেই, তা বয়সে বড়ই হোক আর ছোটই হোক। আমার বৌমাও ঠিক সেই ধাতের মানুষ, শান্ত অথচ শক্ত। এমন মানুষই তো আমি চাই, যে ভার দিলে ভার সইতে পারবে। তবেই তো আমি সংসার ছেড়ে নিশ্চিন্ত হয়ে একেবারে বেরিয়ে পড়তে পারবো। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া তখনই বলিয়া উঠিলেন, একটি দিনের দেখায় তাকে যে আমি কি ভালোবেসেছি তা আমি তোকে মুখে বলতে পারবো না। সারা সন্ধেবেলাটা কেবল মনে হয়েছে কতক্ষণে ঘরে নিয়ে আসবো, আবার কতক্ষণে দেখব। বৃন্দাবনের মনে মনে লজ্জা করিতে লাগিল। সে কথাটা চাপা দিবার অভিপ্রায়ে বলিল, কুঞ্জদার কথা কি বলছিলে মা? মা বলিলেন, হ্যাঁ তার কথা। বৌমাকে নিয়ে আসার আগে কুঞ্জনাথকে সংসারী করাও আমার একটা কাজ।
কাল খুব ভোরে তুই গোপালকে গাড়ি আনতে বলে দিস। আমি একবার নলডাঙায় যাব। ওখানে গোকুল বৈরাগীর মেয়েকে আমার বেশ পছন্দ হয়, দেখতে শুনতেও মন্দ নয়। তাছাড়া কথাটা শেষ হইবার পূর্ব বৃন্দাবন হাসিয়া বলিল, তাছাড়া ওই এক মেয়ে, বৈরাগীও কিছু বিষয় আশয় রেখে মরেছে না মা? মাও হাসিলেন, বলিলেন, সে কথা সত্যি বাছা, কুঞ্জের পক্ষে সবচেয়ে দরকার। নইলে বিয়ে করলেই তো হয় না, খেতে পড়তেও দেওয়া চাই। আর মেয়েটি বা মন্দ কি বৃন্দাবন? একটু কালো, কিন্তু মুখশ্রী আছে। যাই হোক, দেখি কাল কি করে আসতে পারি। বৃন্দাবন মাথা নাড়িয়া বলিল, আমিও দিনক্ষণ দেখাই গে মা। তুমি নিজে যখন যাচ্ছ তখন শুধু যে ফিরবে না সে নিশ্চয়ই জানি। কুঞ্জনাথের বিবাহের কথা, দেনা পাওনার কথা, খাওয়ান দাওয়ানের কথা সমস্তই প্রায় স্থির করিয়া পরদিন অপরাহ্নে বৃন্দাবনের জননী বাড়ি ফিরিয়া আসিলেন। তখন চণ্ডীমণ্ডপের সম্মুখে শাড়ি দিয়া দাঁড়াইয়া পোড়ারা নামতা আবৃত্তি করিতেছিল। বৃন্দাবন একধারে দাঁড়াইয়া তাহাই শুনিতেছিল। গরুর গাড়ির সম্মুখে আসিয়া থামিতেই তাহার শিশুপুত্র চরণ গাড়ি হইতে নামিয়া চেঁচামেচি করিয়া বাপের কাছে ছুটিয়া আসিল। মাতুলানি পছন্দ করিতে সেও আজ পিতামহীর সঙ্গে গিয়াছিল। বৃন্দাবন তাহাকে কোলে তুলিয়া লইয়া গাড়ির কাছে আসিয়া দাঁড়াইল। মা তখন নামিতেছিল। তাহার প্রসন্ন মুখ লক্ষ্য করিয়া সে কহিল, কবে দিন স্থির করে এলে মা? এই মাসের শেষে আর দিন নেই, তুই ভিতরে আয়, অনেক কথা আছে বলিয়া তিনি হাসি মুখে ভিতরে চলিয়া গেলেন। তার নিজের ঘরে বউ আসিবে এই আনন্দে তাহার বুক ভরিয়া গিয়াছিল। তাছাড়া ওই একটি দিনে ঘরকন্যার গৃহিণীপনায় কুসুমকে তিনি সত্যিই ভালোবাসিয়াছিলেন। নিজে সুখী হইবেন, একমাত্র সন্তানকে যথার্থ সুখী করিবেন, তাহাদের হাতে ঘর সংসার সঁপিয়া দিয়া তীর্থধর্ম করিয়া বেড়াইবেন। এই সব সুখ স্বপ্নের কাছে আর সমস্ত কাজই তাঁর সহজসাধ্য হইয়া গিয়াছিল। তাই গোকুলের বিধবার সমস্ত প্রস্তাবেই তিনি সম্মত হইয়া সমস্ত ব্যয়ভার নিজের মাথায় তুলিয়া লইয়া বিবাহ স্থির করিয়া আসিয়াছিলেন। ওবেলায় তাহার খাওয়া হয় নাই। সহজে তিনি কোথাও কিছু খাইতে চাহিতেন না, বৃন্দাবন তাহা জানিত। সে পাঠশালের ছুটি দিয়া ভিতরে আসিয়া দেখিল সেদিকের কোনো উদ্যোগ না করিয়াই তিনি চুপ করিয়া বসিয়া আছেন। বৃন্দাবন বলিল, উপোস করে ভাবলে সমস্ত গোলমাল হয়ে যায়, পরের ভাবনা পরে ভেবো মা, আগে খাবার জোগাড় করো। মা বলিলেন, সে সন্ধ্যের পরে হবে না রে, তামাশা নয়, আর সময় নেই। সে পাগলের না আছে টাকা করি, না আছে লোকজন, আমাকেই সব ভার বইতে হবে। মেয়ের মা দেখলুম বেশ শক্ত মানুষ, সহজে কিছুতেই ছাড়তে চায় না, তবে আমিও ছাড়বার লোক নই। আরে ওই যে সহস্র বছর পরমায়ু হোক বাবা, তোমার কথাই হচ্ছিল, এসো বসো। হঠাৎ এ সময়ে যে? বাস্তবিক গ্রামান্তর হইতে পরের বাড়ি আসার এটা সময় নয়। কুঞ্জনাথ বাড়ি ঢুকিয়াই এরকমের সংবর্ধনা পাইয়া প্রথমটা থতমত খাইল, তারপর অপ্রতিভভাবে কাছে আসিয়া তাহাকে প্রণাম করিয়া বসিল। বৃন্দাবন পরিহাস করিয়া কহিল, আচ্ছা কুঞ্জদা, ঠের পেলে কি করে? রাতটাও কি চুপ করে থাকতে পারলে না? না হয় কাল সকালে এসেই শুনতে। মা একটু হাসিলেন। কুঞ্জ কিন্তু সে দিকটিয়াও গেল না। সে চোখ কপালে তুলিয়া বলিল, বাবরে, বোন তো নয়, যেন দারোগা। বৃন্দাবন ঘাড় ফিরাইয়া হাসি গোপন করিল। মা মুখ টিপিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলেন, বৌমা কিছু বলে পাঠিয়েছেন বুঝি? কুঞ্জ সে প্রশ্নেরও জবাব না দিয়া ভয়ানক গম্ভীর হইয়া বলিল, আচ্ছা মা, তোমার এ কি রকম ভুল? ধরো কুসুমের চোখে না পড়ে যদি আর কারো চোখে পড়তো, তাহলে কি সর্বনাশ হতো বলো তো? কথাটা তিনি বুঝিতে না পারিয়া ঈষৎ উৎবিগ্ন মুখে চাহিয়া রহিলেন। বৃন্দাবন জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি কুঞ্জদা? ব্যাপারটা তৎক্ষণাৎ ভাঙিয়া দিয়া কুঞ্জ নিজেকে হালকা করিতে চাহিল না, তাই বৃন্দাবনের প্রশ্ন কানেও তুলিল না। মাকে বলিল, আগে কি খাওয়াবে বলো, তারপর বলবো। মা এবার হাসিলেন, বলিলেন, তা তো বেশ বাবা, এ তো তোমারই বাড়ি, কি খাবে বলো? কুঞ্জ কহিল, আচ্ছা সে আর একদিন হবে, তোমার কি হারিয়েছে আগে বলো তো? বৃন্দাবনের মা চিন্তিত হইলেন। একটু থামিয়া সন্দিগ্ধ সুরে বলিলেন, কই কিছু হারায়নি তো।
কথা শুনিয়া কুঞ্জ হো হো করিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল। পরে নিজের চাদরের মধ্যে হাত দিয়া একজোড়া সোনার বালা মেলিয়া ধরিয়া বলিল, তাহলে এটা তোমার নয় বলো? বলিয়া মহা আহ্লাদে নিজের মনেই হাসিতে লাগিল। এই সেই বালা যাহা কাল এমনই সময়ে পরম স্নেহে সহস্তে পুত্রবধূর হাতে পরাইয়া দিয়া আশীর্বাদ করিয়াছিলেন। আজ সেই অলঙ্কার, সেই আশীর্বাদ সে নির্বোধ কুঞ্জর হাতে ফিরাইয়া দিয়াছে। বৃন্দাবন এক মুহূর্ত সেদিকে চাহিয়া মায়ের দিকে চোখ ফিরাইয়া ভীত হইয়া উঠিল। মুখে এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নেই। অপরাহ্নের ম্লান আলোকে তাহা সবের মুখের মতো পাণ্ডুর দেখাইল। বৃন্দাবনের নিজের মুখের মধ্যে যে কি করিয়া উঠিয়াছিল সে শুধু অন্তর্যামী জানিলেন, কিন্তু নিজেকে সে প্রবল চেষ্টায় চক্ষের নিমেষে সামলাইয়া লইয়া মায়ের কাছে সরিয়া আসিয়া সহজ ও শান্তভাবে বলিল, মা, আমাদের বড় ভাগ্য যে ভগবান আমাদের জিনিস আমাদেরই ফিরিয়ে দিলেন। এ তোমারই হাতের বালা, সার্থকী মা যে সে পরে। কুঞ্জদা, চলো আমরা বাইরে গিয়ে বসিগে। বলিয়া কুঞ্জর একটা হাত ধরিয়া জোর করিয়া টানিয়া লইয়া বাহিরে চলিয়া গেল। কুঞ্জ সোজা মানুষ, তাই মহা আহ্লাদে অসময়ে এতটা পথ ছুটিয়া আসিয়াছিল। আজ দুপুরবেলা তাহার খাওয়া দাওয়ার পরে যখন কুসুম ম্লান মুখে বালা চোরাটি হাতে করিয়া আনিয়া শুষ্ক মৃদুকণ্ঠে বলিয়াছিল, দাদা, কাল তারা ফুল করে ফেলে গেছেন, তোমাকে একবার গিয়ে দিয়ে আসতে হবে, তখন আনন্দের আতিশয্যে সে তাহার মলিন মুখ লক্ষ্য করিবার অবকাশও পায় নাই। ঘোরপ্যাচ সে বুঝিতে পারে না তাহার বোনের কথা সত্য নয়। মানুষ মানুষকে এত দামি জিনিস দিতে পারে, কিংবা দিলে আরেকজন তাহা গ্রহণ করে না, ফিরাইয়া দেয়, এসব অসম্ভব কাণ্ড তাহার বুদ্ধির অগোচর। তাই সারাটা পথ শুধু ভাবিতে ভাবিতে আসিয়াছে, এই হারানো জিনিস অকস্মাৎ ফিরিয়া পাইয়া তাহারা কিরূপ সুখী হইবেন, তাহাকে তাহাকে কত আশীর্বাদ করিবেন, এই সব। কিন্তু কই, সেরকম তো কিছু হইল না। যাহা হইল তাহা ভালো কি মন্দ সে ঠিক ধরিতে পারিল না। কিন্তু এত বড় একটা কাজ করিয়াও মায়ের মুখের একটা ভালো কথা, একটা আশীর্বচন না পাইয়া তাহার মন ভারী খারাপ হইয়া গেল। বরং বৃন্দাবন তাহাকে যেন তাহার সম্মুখ হইতে বাহিরে তাড়াইয়া আনিয়াছে। এমনই একটা লজ্জাকর অনুভূতি তাহাকে ক্রমশ চাপিয়া ধরিতে লাগিল। সে লজ্জিত বিষণ্ণ মুখে চুপ করিয়া রহিল। তাহার পাশে বসিয়া বৃন্দাবনও কোনো কথা কহিল না। বাক্যালাপ করিবার অবস্থা এখন তাহার নহে। তাহার বুকের ভেতরটা তখন অপমানের আগুনে পুড়িয়া যাইতেছিল। হ্যাঁ, অপমান, অপমান তাহার নিজের নয়, তার মায়ের। নিজের ভালো মন্দ মান অপমান আর ছিল না। মৃত্যু যাতনা যেমন আর সর্বপ্রকার যাতনা আকর্ষণ করিয়া একা বিরাজ করে, জননীর অপমান হত বিবর্ণ মুখের স্মৃতি ঠিক তেমনি করিয়া তাহার সমস্ত অনুভূতি গ্রাস করিয়া একটিমাত্র নিবিড় ভীষণ অগ্নিশিখার মতো জ্বলিতে লাগিল। সন্ধ্যার আধার গাঢ় হইয়া আসিল। কুঞ্জ আস্তে আস্তে কহিল, বৃন্দাবন, আজ তবে চাই ভাই। বৃন্দাবন বিহবলের মতো চাহিয়া বলিল, যাও, কিন্তু আরেকদিন এসো। কুঞ্জ চলিয়া গেল। বৃন্দাবন সেইখানেই উপর হইয়া শুইয়া পড়িল। ভাবিতে লাগিল, জননীর কি আশা, কি ভবিষ্যৎ কল্পনায় এক নিমেষে ভূমিষ্যাৎ হইয়া গেল। এখন এখন কি উপায়ে তাহাকে সুস্থ করিয়া তুলিবে? কাছে গিয়ে কোনো সান্ত্বনার কথা উচ্চারণ করিবে? আবার সবচেয়ে নিষ্ঠুর পরিহাস এই যে এমন করিয়া সমস্ত নির্মূল করিয়া দিয়া তাহার উপবাসী শান্ত সন্ন্যাসিনী মাকে এমন করিয়া আঘাত করিতে পারিল। সে তাহার স্ত্রী, তাহাকেই সে ভালোবাসে। কাল একটি দিনের মেলামেশায় কুসুম তাহার শাশুড়ি ও স্বামীকে যেমন চিনিয়াছিল, তাহারাও যে ঠিক তেমনি করিয়া তাহাকে চিনিয়া গিয়াছিলেন, ইহাতে তাহার লেশমাত্র সংশয় ছিল না। যাহারা চিনিতে জানেন তাহাদের কাছে এমন করিয়া নিজেকে সারাদিন ধরা দিতে পাইয়া শুধু অভূতপূর্ব আনন্দে হৃদয় তাহার স্ফীত হইয়া উঠে নাই। নিজের অগোচরে একটা দুঃসেদ্য স্নেহের বন্ধনে আপনাকে বাঁধিয়া ফেলিয়াছিল।
সেই বাঁধন আজ আপনার হাতে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া বালাজোড়াটি যখন ফিরাইয়া দিতে দিল এবং নিরীহ কুঞ্জনাথ যখন মহা উল্লাসে বাহির হইয়া গেল, তখন মুহূর্তের জন্য সেই ক্ষত বেদনা তাহার অসহ্য বোধ হইল। সে ঘরের মধ্যে ঢুকিয়া কাঁদিতে লাগিল, যেন চোখের উপর স্পষ্ট দেখিতে পাইল তাহার এই নিষ্ঠুর আচরণ তাহাদের নিকট কতটা অপ্রত্যাশিত আকস্মিক আর কিরূপ ভয়ানক মর্মান্তিক হইয়া বাজিবে, এবং তাহার সম্বন্ধে মনের ভাব তাহাদের কি হইয়া যাইবে। সন্ধ্যা বহুক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়াছিল। কুঞ্জ বাড়ি ফিরিয়া চারিদিক অন্ধকার দেখিয়া ভগিনীর ঘরের সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করিল, কুশি, আলো জ্বালাসনি কেন রে? কুসুম তখনও মেঝের ওপর চুপ করিয়া বসিয়াছিল। ব্যস্ত ও লজ্জিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, এই দেই দাদা, কখন এলে? এই তো আসছি বলিয়া কুঞ্জ সন্ধান করিয়া হুঁকা কলিকা সংগ্রহ করিয়া তামাক সাজিতে প্রবৃত্ত হইল। তখনও প্রদীপ সাজানো হয় নাই, অতএব সেই সব প্রস্তুত করিয়া আলো জ্বালিতে তাহার বিলম্ব ঘটিল। ফিরিয়া আসিয়া দেখিল তামাক সাজিয়া লইয়া দাদা চলিয়া গিয়াছে। প্রতিদিনের মতো আজ রাত্রেও ভাত বাড়িয়া দিয়া কুসুম অধরে বসিয়া রহিল। কুঞ্জ গম্ভীর মুখে ভাত খাইতে লাগিল, একটি কথাও বলিল না। যে লোক কথা কহিতে পাইলে আর কিছুই চায় না, তাহার সহসা আজ এত বড় মৌন অবলম্বনে কুসুম আশঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিল। একটা কিছু অপ্রীতিকর ব্যাপার ঘটিয়াছে, তাহাতে তাহার কোনো সন্দেহ নাই, কিন্তু তাহা কি এবং কতদূর গিয়াছে ইহাই জানিবার জন্য সে ছটফট করিতে লাগিল। তাহার কেবলই মনে হইতে লাগিল দাদাকে তাহারা অতিশয় অপমান করিয়াছেন, কারণ ছোটখাটো অপমান তাহার দাদা ধরিতে পারে না এবং পারিলেও এতক্ষণ মনে রাখিতে পারে না, ইহা সে নিশ্চিন্ত জানিত। আহার শেষ করিয়া কুঞ্জ উঠিতেছিল। কুসুম আর চুপ করিয়া থাকিতে না পারিয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, তাহলে কার হাতে দিয়ে এলে দাদা? কুঞ্জ বিস্ময়পন্ন হইয়া বলিল, আবার কার হাতে? মার হাতে দিয়ে এলো। কি বললেন তিনি? কিছু না বলিয়া কুঞ্জ বাহিরে চলিয়া গেল। পরদিন ফেরি করিতে বাহির হইবার সময় সে নিজেই ডাকিয়া বলিল, তো শাশুড়ি ঠাকুরন কিরকম যেন হয়ে গেছে কুসুম, অমন জিনিস হাতে দিয়ে এলুম, একটি কথাও বললে না, বরং বৃন্দাবনকে ভালো বলতে হয়। সে খুশি হয়ে বলতে লাগলো, সাধ্য কি মা, যে সে লোক তোমার বালা হাতে রাখতে পারে, আমার বড় ভাগ্য মা, তাই ভগবান আমাদের জিনিস আমাদেরই ফিরিয়ে দিয়ে সাবধান করে দিলেন। ও কি রে? কুসুমের কোড়বর্ণ মুখ একেবারে পাণ্ডুর হইয়া গিয়াছিল। সে প্রবল বেগে মাথা নাড়িয়া বলিল, কিছু না, এ কথা তিনি বললেন? হ্যাঁ, সেই বললে, মা একটা কথাও কইলেন না। তাছাড়া তিনি কোথায় নাকি সারাদিন গিয়েছিলেন, তখনও নাওয়া খাওয়া হয়নি। এমন করে আমার পানে চেয়ে রইলেন যে কি দিলুম কি বললুম তা যেন বুঝতেই পারলেন না বলিয়া কুঞ্জ নিজের মনে বার্ধই খান নাড়িয়া ধামা মাথায় লইয়া বাহির হইয়া গেলেন। ৩-৪ দিন গত হইয়াছে। রান্না ভালো হয় নাই বলিয়া কুঞ্জ পরশু ও কাল মুখ ভার করিয়াছিল। আজ স্পষ্ট অভিযোগ করিতে গিয়া এইমাত্র ভাই বোনে তুমুল কলহ হইয়া গেল। কুঞ্জ ভাত ফেরিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, এ পুড়ে যায় ও পুড়ে যায়, আজকাল তোর মন কোথায় থাকে কুশি? কুশিও ভয়ানক ক্রুদ্ধ হইয়া জবাব দিল, আমি কারোর কেনা দাসী নই, পারবো না রাঁধতে, যে ভালো রেঁধে দেবে তাকে আনোগে। কুঞ্জর পেটে জ্বালা ধরিয়াছিল, আজ সে ভয় পাইল না। হাত নাড়িয়া বলিল, তুই আগে দূর হ, তখন আনি কিনা দেখিস বলিয়া থামা লইয়া নিজেই তাড়াতাড়ি দূর হইয়া গেল। সেই দিন হইতে প্রাণ ভরিয়া কাঁদিবার জন্য কুসুম ব্যাকুল হইয়া উঠিয়াছিল। আজ এত বড় সুযোগ সে ত্যাগ করিল না। দাদার অভুক্ত ভাতের থালা পড়িয়া রহিল, সদর দরজা তেমনি খোলা রহিল। সে আঁচল পাতিয়া রান্নাঘরের চৌখাটে মাথা দিয়া একেবারে মরা কান্না শুরু করিয়া দিল। বেলা বোধ করি 10টা। ঘণ্টাখানেক কাঁদিয়া কাটিয়া শ্রান্ত হইয়া এইমাত্র ঘুমাইয়া পড়িয়াছিল। চমকিয়া চোখ মেলিয়া দেখিল বৃন্দাবন উঠানে দাঁড়াইয়া কুঞ্চতা কুঞ্চতা করিয়া ডাকিতেছে।
তাহার হাত ধরিয়া বছর ছয়কের একটি হৃষ্টপুষ্ট সুন্দর শিশু। কুসুম শশব ব্যস্তে মাথায় আঁচল টানিয়া দিয়া কবাটের আড়ালে উঠিয়া দাঁড়াইল এবং সব ভুলিয়া শিশুর সুন্দর মুখের পানে কবাটের ছিদ্রপথে এক দৃষ্টে চাহিয়া রহিল। এ যে তাহার স্বামীরই সন্তান তাহা সে দেখিবা মাত্র চিনিতে পারিয়াছিল। চাহিয়া চাহিয়া সহসা তাহার দুই চোখ জলে ভরিয়া গেল এবং দুই বাহু যেন সহস্র বাহু হইয়া উহাকে ছিনাইয়া লইবার জন্য তাহার বক্ষ পঞ্জর ভেদ করিয়া বাহিরে আসিতে চাহিল। তথাপি সে সাড়া দিতে পা বাড়াইতে পারিল না। পাথরের মূর্তির মতো একভাবে পলকবিহীন চক্ষে চাহিয়া দাঁড়াইয়া রহিল। কাহারও সাড়া না পাইয়া বৃন্দাবন কিছু বিস্মিত হইল। আজ সকালে নিজের কাজে এসে এদিকে আসিতেছিল এবং কাজ সারিয়া ফিরিবার পথে ইহাদের দোর খোলা দেখিয়া কুঞ্জ আছে মনে করিয়া এই গাড়ি হইতে নামিয়া ভিতরে ঢুকিয়াছিল। কুঞ্জর কাছে তাহার বিশেষ আবশ্যক ছিল। গোজান সজ্জিত দেখিয়া তাহার পুত্র চরণ পূর্বাহ্নেই চড়িয়া বসিয়াছিল, তাই সেও সঙ্গে ছিল। বৃন্দাবন আবার ডাক দিল, কেউ বাড়ি নেই? তথাপি সাড়া নাই। চরণ কহিল, জল খাবো বাবা, বড় তেষ্টা পেয়েছে। বৃন্দাবন বিরক্ত হইয়া ধমক দিল, না পায়নি, যাওয়ার সময় নদীতে খাস। সে বেচারা শুষ্ক মুখে চুপ করিয়া রহিল। সেদিন কুসুম লজ্জার প্রথম বেগটা কাটাইয়া দিয়া স্বচ্ছন্দেই বৃন্দাবনের সম্মুখে বাহির হইয়াছিল এবং প্রয়োজনীয় কথাবার্তা অতি সহজেই কহিতে পারিয়াছিল। কিন্তু আজ তাহার সর্বাঙ্গ লজ্জায় অবশ হইয়া আসিতে লাগিল। চরণ পিপাসার কথা না জানাইলে সে বোধ করে কোনোমতেই সম্মুখে আসিতে পারিত না। সে একবার এক মুহূর্ত দ্বিধা করিল, তারপর একখানি ক্ষুদ্র আসন হাতে করিয়া আনিয়া দাওয়ায় পাতিয়া দিয়া কাছে আসিয়া চরণকে কোলে করিয়া নিঃশব্দে চলিয়া গেল। বৃন্দাবন এই ইঙ্গিত বুঝিল, কিন্তু চরণ যে কি ভাবিয়া কথাটি না কহিয়া এই এই সম্পূর্ণ অপরিচিতার ক্রোড়ে চলিয়া গেল তাহা বুঝিতে পারিল না। পুত্রের স্বভাব পিতা ভালো করিয়াই জানিত। এদিকে চরণ হতবুদ্ধি হইয়া গিয়াছিল। একে তো সে এইমাত্র ধমক খাইয়াছে, তাহাতে অচেনা জায়গায় হঠাৎ কোথা হইতে বাহির হইয়া এমন ছোমারিয়া কোনো দিন কেহ তাহাকে লইয়া যায় নাই। কুসুম ঘরের ভিতর লইয়া গিয়া তাহাকে বাতাসা দিল। তারপর কিছুক্ষণ নির্নিমেষ চক্ষে চাহিয়া থাকিয়া সহসা প্রবল বেগে বুকের ওপর টানিয়া লইয়া দুই বাহুতে দৃঢ়রূপে চাপিয়া ধরিয়া ছড়ছড় করিয়া কাঁদিয়া ফেলিল। চরণ নিজেকে এই সুকঠিন বাহুবাস হইতে মুক্ত করিবার চেষ্টা করিলে সে চোখ মুছিয়া বলিল, ছি বাবা, আমি সে মা হই। ছেলের ওপর বরাবরই তাহার ভয়ানক লোভ ছিল। কাহাকেও কোনো মতে একবার হাতের কাছে পাইলে আর ছাড়িতে চাহিত না। কিন্তু আজিকার মতো এমন বিশ্বগ্রাসী ক্ষুধার ঝড় বুঝি আর কখনো তাহার মধ্যে উঠে নাই। বুক যেন তাহার ভাঙিয়া ছিঁড়িয়া পড়িতে লাগিল। এই মনোহর সুস্থ সবল শিশু তাহারই হইতে পারিত, কিন্তু কেন হইল না? কে এমন বাদ সাধিল? সন্তান হইতে জননীকে বঞ্চিত করিবার এত বড় অনধিকার সংসারে কার আছে? চরণকে সে যতই নিজের বুকের ওপর অনুভব করিতে লাগিল, ততই তাহার বঞ্চিত তৃষিত মাতৃহৃদয় কিছুতেই যেন সান্ত্বনা মানিতে চাহিল না। তাহার কেবলই মনে হইতে লাগিল তাহার নিজের ধন জোর করিয়া অন্যায় করিয়া অপরে কাড়িয়া লইয়াছে। কিন্তু চরণের পক্ষে অসহ্য হইয়া উঠিয়াছিল। এমন জানিলে সে বোধ করি নদীরই জল খাইত। এই স্নেহের পীড়ন হইতে পিপাসা বোধ করি অনেক সুসহ হইতে পারিত। কহিল, ছেড়ে দাও। কুসুম দুই হাতের মধ্যে তাহার মুখখানি লইয়া বলিল, মা বল, তাহলে ছেড়ে দেব। চরণ ঘাড় নাড়িয়া বলিল, না। তাহলে তো ছাড়ব না বলিয়া কুসুম বুকের মধ্যে আবার চাপিয়া ধরিল। টিপিয়া পিষিয়া চুমা খাইয়া তাহাকে হাঁপাইয়া তুলিয়া বলিল, মা না বললে কিছুতেই ছেড়ে দেব না। চরণ কাঁদো কাঁদো হইয়া বলিল, মা। ইহার পরে ছাড়িয়া দেওয়া কুসুমের পক্ষে একেবারেই অসম্ভব হইয়া উঠিল। আর একবার তাহাকে বুকে চাপিয়া ধরিয়া কাঁদিতে লাগিল। বিলম্ব হইতেছিল। বাহির হইতে বৃন্দাবন কহিল, তোর জল খাওয়া হল রে চরণ? চরণ কাঁদিয়া বলিল, ছেড়ে দেয় না যে। কুসুম চোখ মুছিয়া ভাঙা গলায় কহিল,
আজ চরণ আমার কাছে থাক। বৃন্দাবন দ্বারের সন্নিকটে আসিয়া বলিল, ও থাকতে পারবে কেন? তাছাড়া এখনো খায়নি, মা বড় ব্যস্ত হবেন। কুসুম তেমনিভাবে জবাব দিল না। ও থাকবে, আজ আমার বড় মন খারাপ হয়ে আছে। মন খারাপ কেন? কুসুম সে কথার উত্তর দিল না। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, গাড়ি ফিরিয়ে দাও, বেলা হয়েছে, আমি নদী থেকে চরণকে স্নান করিয়ে আনি। বলিয়া আর কোনরূপ প্রতিবাদের অপেক্ষা না করিয়া গামছা ও তেলের বাটি হাতে লইয়া চরণকে কোলে করিয়া নদীতে চলিয়া গেল। বাটির নিচেই স্বচ্ছ ও স্বল্প তোয়া নদী। জল দেখিয়া চরণ খুশি হইয়া উঠিল। তাহাদের গ্রামে নদী নাই, পুষ্করিণী আছে, কিন্তু তাহাতে তাহাকে নামিতে দেওয়া হয় না। সুতরাং এই সৌভাগ্য তাহার ইতিপূর্বে ঘটে নাই। খাটে গিয়া সে স্থির হইয়া তেল মাখিল এবং ওপর হইতে হাঁটু জলে লাফাইয়া পড়িল। তাহার পর কিছুক্ষণ মাতামাতি করিয়া স্নান সারিয়া কোলে চড়িয়া যখন ফিরিয়া আসিল, তখন মাতাপুত্রে বিলক্ষণ সদ্ভাব হইয়া গিয়াছে। ছেলে কোলে করিয়া কুসুম সম্মুখে আসিল। মুখ তাহার সম্পূর্ণ অনাবৃত, মাথার আঁচল ললাট স্পর্শ করিয়াছিল মাত্র। যাইবার সময় সে মন খারাপের কথা বলিয়া গিয়াছিল, কিন্তু দুঃখ কষ্টের আভাস মাত্র সে মুখে দেখিতে পাইল না, বরং সত্য বিকশিত গোলাপের মতো ওষ্ঠাধর চাপা হাসিতে ফাটিয়া পড়িতেছিল। তাহার আচরণে সংকোচ বা কুণ্ঠা একেবারেই নাই। সহজভাবে কহিল, এবার তুমি যাও, স্নান করে এসো, তারপরে খাবে, তারপর খেয়ে একটু ঘুমোবে, তারপর যাও, আমি জানি নে, এই নাও গামছা, আর দেরি করো না। বলিয়া সে সহাস্যে গামছাটা স্বামীর গায়ের ওপর ছুঁড়িয়া ফেলিয়া দিল। বৃন্দাবন গামছা ধরিয়া ফেলিয়া একেবারে মুখ ফিরাইয়া একটা অতি দীর্ঘশ্বাস অলক্ষ্যে মোচন করিয়া শেষে কহিল, বরং তুমি বিলম্ব করো না, চরণকে যা হোক দুটো খাইয়ে দাও, আমাদের বাড়ি যেতেই হবে। যেতেই হবে কেন? গাড়ি ফিরে গেলেই তো মা বুঝতে পারবেন। ঠিক সেই জন্যই গাড়ি ফিরে যায়নি, একটু আগেই গাছতলায় দাঁড়িয়ে আছে। সংবাদ শুনিয়া কুসুমের হাসি মুখ মলিন হইয়া গেল। শুষ্ক মুখে ক্ষণকাল স্থির থাকিয়া মুখ তুলিয়া বলিল, তাহলে আমি বলি, মায়ের অমতে এখানে তোমার আসাই উচিত হয়নি। তাহার গূঢ় অভিমানের সুর লক্ষ্য করিয়া বৃন্দাবন হাসিল, কিন্তু সে হাসিতে আনন্দ ছিল না। তারপর সহজভাবে বলিল, আমি এমন হয়ে মানুষ হয়েছি কুসুম, যে মায়ের অমতে এ বাড়িতে কেন, এ গ্রামেও পা দিতে পারতুম না। যাক, যে কথা শেষ হয়ে গেছে সে কথা তুলে কোনো পক্ষেরই আর কোনো লাভ নেই, তোমারও না আমারও না। যাও, আর দেরি করো না, ওকে খাইয়ে দাওকে। বলিয়া বৃন্দাবন ফিরিয়া গিয়া আসনে বসিল। কুসুম চোখের জল চাপিয়া মৌন অধমুখে ছেলে ঘরে লইয়া চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে পিতা পুত্রে গাড়িতে চড়িয়া যখন গৃহে ফিরিয়া চলিল, তখন পথে চরণ জিজ্ঞাসা করিল, বাবা, মা অত কাঁদছিল কেন? বৃন্দাবন আশ্চর্য হইয়া বলিল, তোর মা হয় কে বলে দিলে রে? চরণ জোর দিয়া কহিল, হ্যাঁ, আমার মাই তো হয়, হয় না? বৃন্দাবন ও কথার জবাব না দিয়া জিজ্ঞাসা করিল, তুই থাকতে পারিস তোর মার কাছে? চরণ খুশি হইয়া মাথা নাড়িয়া বলিল, পারি বাবা। আচ্ছা, বলিয়া বৃন্দাবন মুখ ফিরাইয়া গাড়ির একধারে শুইয়া পড়িল এবং রৌদ্রতপ্ত স্বচ্ছ আকাশের পানে চাহিয়া রহিল। পরদিন অপরাহ্নবেলায় কুসুম নদীতে জল আনিবার জন্য সদর দরজায় শিকল তুলিয়া দিতেছিল। একটি 12-13 বছরের বালক এদিক ওদিক চাহিয়া কাছে আসিয়া বলিল, তুমি কুঞ্জ বৈরাগীর বাড়ি দেখিয়ে দিতে পারো? পারি। তুমি কোথা থেকে আসছ? বারল থেকে, পণ্ডিত মশাই চিঠি দিয়েছেন। বলিয়া সে মলিন উত্তরীয়ের মধ্যে হাত দিয়া একখানি চিঠি বাহির করিয়া দেখাইল। কুসুমের শিরার রক্ত উত্তপ্ত হইয়া উঠিল। চাহিয়া দেখিল উপরে তাহারই নাম। খুলিয়া দেখিল অনেক লেখা, বৃন্দাবনের স্বাক্ষর। কি কথা লেখা আছে তাহাই জানিবার উন্মত্ত আগ্রহ সে প্রাণপণে দমন করিয়া ছেলেটিকে ভিতরে ডাকিয়া আনিয়া প্রশ্ন করিল, তুমি পণ্ডিত মশাই কাকে বলছিলে? কে তোমার হাতে চিঠি দিলে? ছেলেটি আশ্চর্য হইয়া বলিল, পণ্ডিত মশাই দিলেন। কুসুম পাঠশালার কথা জানিত না, বুঝিতে না পারিয়া আবার প্রশ্ন করিল, তুমি চরণের বাপকে চেনো? চিনি, তিনিই তো পণ্ডিত মশাই। তার কাছে তুমি পড়ো?
আমি পড়ি, পাঠশালে আরও অনেক পড়ো আছে। কুসুম উৎসুক হইয়া উঠিল এবং তাহাকে প্রশ্ন করিয়া এ সম্বন্ধে সমস্ত জানিয়া লইল। পাঠশালা বাটিতে প্রতিষ্ঠিত, বেতন লাগে না। পণ্ডিত মশাই নিজেই স্লেট, পেন্সিল প্রভৃতি কিনিয়া দেন। যে সকল দরিদ্র ছাত্র দিনের বেলায় অবকাশ পায় না, তাহারা সন্ধ্যাবেলার সময় পড়িতে আসে এবং ঠাকুরের আরতি শেষ হইয়া গেলে প্রসাদ খাইয়া কলরব করিয়া ঘরে ফিরিয়া যায়। 2 জন বয়স্ক ছাত্র পাঠশালে ইংরেজি পড়ে। ইত্যাদি যাবতীয় তথ্য জানিয়া লইয়া কুসুম ছেলেটিকে মুড়ি, বাতাসা প্রভৃতি দিয়া বিদায় করিয়া চিঠি খুলিয়া বসিল। সুখের স্বপ্ন কে যেন প্রবল ছাঁকানি দিয়া ভাঙিয়া দিল। পত্র তাহাকেই লেখা বটে, কিন্তু একটাও সম্ভাষণ নাই, একটাও স্নেহের কথা নাই, একটু আশীর্বাদ পর্যন্ত নাই। অথচ এই তার প্রথম পত্র। ইতিপূর্বে আর কেহ তাহাকে পত্র লেখে নাই সত্য, কিন্তু সে তার সঙ্গিনীদের অনেকেরই প্রেমপত্র দেখিয়াছে। তাহাতে ইহাতে কি কঠোর প্রভেদ! আগাগোড়া কাজের কথা, কুঞ্জনাথের বিবাহের কথা। এ কথা বলিতেই সে কাল আসিয়াছিল। বৃন্দাবন জানাইয়াছে মা সম্বন্ধ স্থির করিয়াছেন এবং সমস্ত ব্যয়ভার তিনিই বহিবেন। সব দিক দিয়াই এ বিবাহ প্রার্থনীয়, কেননা ইহাতে কুঞ্জনাথের এবং সেই সঙ্গে তাহারও সাংসারিক দুঃখ কষ্ট ঘুচিবে। এই ইঙ্গিতটা প্রায় স্পষ্ট করিয়াই দেওয়া হইয়াছে। একবার শেষ করিয়া সে আরেকবার পড়িবার চেষ্টা করিল, কিন্তু এবার সমস্ত অক্ষরগুলো তাহার চোখের সম্মুখে নাচিয়া বেড়াইতে লাগিল। সে চিঠি বন্ধ করিয়া ফেলিয়া কোনো মতে ঘরে আসিয়া শুইয়া পড়িল। তাহাদের এত বড় সৌভাগ্যের সম্ভাবনাও তাহার মনের মধ্যে এক বিন্দু পরিমাণও আনন্দের আভাস জানাইতে পারিল না। মাসখানেক হইল কুঞ্জনাথের বিবাহ হইয়া গিয়াছে। বৃন্দাবন সেদিন হইতে আর আসে নাই। বিবাহের দিনেও জ্বর হইয়াছে বলিয়া অনুপস্থিত ছিল। মা চরণকে লইয়া শুধু সেই দিনটির জন্যই আসিয়াছিলেন, কারণ গৃহদেবতাকে ফেলিয়া রাখিয়া কোথাও তাহার থাকিবার জো ছিল না। শুধু চরণ আরও 5-6 দিন ছিল। মনের মতো নূতন মা পাইয়াই হোক বা নদীতে স্নান করিবার লোভেই হোক, সে ফিরিয়া যাইতে চায় নাই। পরে তাহাকে জোর করিয়া লইয়া যাওয়া হইয়াছিল। সেই অবধি কুসুমের জীবন দুর্ভর হইয়া উঠিয়াছিল। এই বিবাহ হইতে না হইতেই সে যে সমস্ত আশঙ্কা করিয়াছিল, তাহাই এখন অক্ষরে অক্ষরে ফলিবার উপক্রম করিতেছিল। দাদাকে সে ভালো মতেই চিনিত, ঠিক বুঝিয়াছিল দাদা শাশুড়ির পরামর্শে এই দুঃখ কষ্টের সংসার ছাড়িয়া ঘর জামাই হইবার জন্য ব্যগ্র হইয়া উঠিবে। ঠিক তাহাই হইয়াছিল। যে মাথায় টোপর পড়িয়া কুঞ্জ বিবাহ করিতে গিয়াছিল, সেই মাথায় আর থামা বহিতে চাহিল না। নলডাঙ্গার লোকে শুনিলে কি বলিবে? বিবাহের সময় বৃন্দাবনের জননী কৌশল করিয়া কিছু নগদ টাকা দিয়াছিলেন। তাহাতে কিছু মাল খরিদ করিয়া বাহিরে পথের ধারে একটি চালা বাঁধিয়া সে মণিহারির দোকান খুলিয়া বসিল। 1 পয়সাও বিক্রি হইল না। অথচ এই 1 মাসের মধ্যে সে নূতন জামাকাপড় পরিয়া জুতা পায়ে দিয়া 3-4 বার শ্বশুর বাড়ি যাতায়াত করিল। পূর্বে কুঞ্জ ও কুসুমকে ভয় করিত, এখন আর করে না। চাল ডাল নাই জানাইলে সে চুপ করিয়া দোকানে গিয়া বসে, না হয় কোথাও সরিয়া যায়। সমস্ত দিন আর আসে না। চারিদিকে চাহিয়া কুসুম এবার প্রমাদ কনিল। তাহার যে কয়েকটি জমানো টাকা ছিল, তাহাও খরচ হইয়া প্রায় নিঃশেষ হইয়া আসিল। তথাপি কুঞ্জ চোখ মেলিল না। নূতন দোকানে বসিয়া সারাদিন তামাক খায় এবং ঝিমোয়। লোক জুটিলে শ্বশুরবাড়ির গল্প এবং নূতন বিষয়াশয়ের ফর্দ তৈয়ারি করে। সেদিন সকালে উঠিয়া কুঞ্জ নূতন বার্নিশ করা জুতায় তেল মাখাইয়া চকচকে করিতেছিল। কুসুম রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া ক্ষণকাল চাহিয়া কহিল, আবার আজ নলডাঙ্গায় যাবে বুঝি? হ্যাঁ বলিয়া কুঞ্জ নিজের মনে কাজ করিতে লাগিল। খানিক পরে কুসুম মৃদুস্বরে কহিল, সেখানেই তো সেদিন গিয়েছিলে দাদা, আজ একবার আমার চরণকে দেখে এসো। অনেকদিন ছেলেটার কোনো খবর পাইনি, মনটা বড় খারাপ হয়ে আছে। কুঞ্জ উত্তক্ত হইয়া কহিল, তোর সব দাতেই মন খারাপ, সে ভালো আছে। কুসুমের রাগ হইল, কিন্তু সংবরণ করিয়া বলিল,
ভালোই থাক, তবু একবার দেখে এসোকে, শ্বশুরবাড়ি কাল চেয়েও। কুঞ্জ গরম হইয়া উঠিল। কাল গেলে কি করে হবে? সেখানে একটি পুরুষ মানুষ পর্যন্ত নেই। ঘর বাড়ি বিষয় আশয় কি হচ্ছে না হচ্ছে সব ভার আমার মাথায়। আমি একা মানুষ কত দিক সামলাবো বলতো? দাদার কথার ভঙ্গিতে এবার কুসুম রাগিয়াও হাসিয়া ফেলিল। হাসিতে হাসিতে বলিল, পারবে সামলাতে দাদা, তোমার পায়ে পড়ি, আজ একবারটি যাও। কি জানি কেন সত্যি তার জন্য বড় মন কেমন করছে। কুঞ্জ জুতা জোড়াটা হাত দিয়া ঠেলিয়া অতি রুক্ষস্বরে কহিল, আমি পারিব না যেতে। বৃন্দাবন আমার বিয়ের সময় আসেনি কেন? এতই কি সে আমার চেয়ে বড় লোক যে সে একবার আসতে পারল না? কুসুমের উত্তরোত্তর অসহ্য হইয়া উঠিতেছিল, তথাপি সে শান্তভাবে বলিল, তার জ্বর হয়েছিল। হয়নি, নলডাঙায় বসে মা খবর শুনে বললেন মিছে কথা, চালাকি। তাকে ঠকানো সোজা কাজ নয় কুসুম। তিনি ঘরে বসে রাজ্যের খবর নিতে পারেন, তা জানিস? নেমু খারাপ আর কাকে বলে? একেই বলে। আমি আর তার মুখ দেখতেও চাইনি। বলিয়া কুঞ্জ গম্ভীরভাবে রায় দিয়া উঠিয়া দাঁড়াইয়া জুতা পায়ে দিল। কুসুম বজ্রাহতের মতো কয়েক মুহূর্ত স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে বলিল, নেমু খারাম তিনি? নুন তাকে সেই দিনই বেশি করে খাইয়েছিলে বুঝি, যেদিন ঘরে থেকে এনে ভয়ে পালিয়ে গিয়েছিলে? দাদা, তুমি এমন হয়ে যেতে পারো এ বোধ করি আমি স্বপ্নেও ভাবতে পারতাম না। কুঞ্জর তরফে এ অভিযোগের কোনো জবাব ছিল না, তাই সে যেন শুনিতেই পাইল না এই রকম ভাব করিয়া দাঁড়াইয়া রহিল। কুসুম পুনরায় কহিল, চা তুমি তোমার বিষয় আশয় বলছো, সে কার হতো? কে তোমার বিয়ে দিলে? কুঞ্জ ফিরিয়া দাঁড়াইয়া জবাব দিল, কে কার বিয়ে দেয়? মা বলেন ফুল ফুটলে কেউ আটকাতে পারে না, বিয়ে আপনি হয়। আপনি হয়? হয়ই তো। কুসুম আর কোনো কথা কহিল না, ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। লজ্জায় ঘৃণায় বুক ফাটিয়া চাইতে লাগিল তাহার। ছি ছি, এসব কথা যদি তাহারা শুনিতে পান, শুনিলে প্রথমেই তাহাদের মনে হইবে এই দুটি ভাই বোন এক ছাঁচে ঢালা। মিনিট 20 পরে নূতন জুতার মচমচ শব্দ শুনিয়া কুসুম বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিল, কবে ফিরবে? কাল সকালে। আমাকে বাড়িতে একা ফেলে রেখে যেতে তোমার ভয় করে না, লজ্জা হয় না? কেন, এখানে কি বাঘভাল্লুক আছে যে তোকে খেয়ে ফেলবে? আমি সকালেই তো ফিরে আসব। বলিয়া কুঞ্জ শ্বশুর বাড়ি চলিয়া গেল। কুসুম ফিরিয়া গিয়া চলন্ত উনানে জল ঢালিয়া দিয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িল। অনুতপ্ত দুষ্কৃতকারী নিরুপায় হইলে যেমন করিয়া নিজের অপরাধ স্বীকার করে, ঠিক তেমনই মুখচোখের চেহারা করিয়া বৃন্দাবন জননীর কাছে আসিয়া বলিল, আমাকে মাপ করো মা, হুকুম দাও আমি খুঁজে পেতে তোমার একটি দাসী এনে দিই। চিরকাল এই সংসার ঘাড়ে নিয়ে তোমায় সারা হয়ে যেতে আমি কিছুতেই দেব না। মা ঠাকুর ঘরে পূজার সাজ প্রস্তুত করিতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কে করবি? তোমার দাসী আনবো মা, যে চরণকে দেখবে, তোমার সেবা করবে, আবশ্যক হলে এই ঠাকুর ঘরের কাজও করতে পারবে। হুকুম দেবে তো মা? প্রশ্ন করিয়া বৃন্দাবন উৎসুক ব্যথিত দৃষ্টিতে জননীর মুখের পানে চাহিয়া রহিল। মা এবার বুঝিলেন, কারণ স্বজাতি ভিন্ন এ ঘরে প্রবেশাধিকার সাধারণ দাসীর ছিল না। কিছুক্ষণ মৌন থাকিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি তুই সত্য বলছিস বৃন্দাবন? সত্য বই কি মা, ছেলেবেলা মিথ্যে বলে থাকি তো সে তুমি জানো, কিন্তু বড় হয়ে তোমার সামনে আমি কখনো মিথ্যে বলিনি মা। আচ্ছা, ভেবে দেখি বলিয়া মা একটু কাজে মন দিলেন। বৃন্দাবন সম্মুখে আসিয়া বলিল, সে হবে না মা, তোমাকে আমি ভাবতে সময় দেব না। যা হোক একটা হুকুম নিয়ে ঘর থেকে বার হব বলে এসেছি, হুকুম নিয়েই যাব। কেন ভাবতে সময় দিবি না কেন? তার কারণ আছে মা, তুমি ভেবেচিন্তে যা বলবে সে শুধু তোমার নিজের কথাই হবে, আমার মায়ের হুকুম হবে না। আমি ভালো মন্দ পরামর্শ চাই নে মা, শুধু অনুমতি চাই। মা মুখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিলেন, কিন্তু একদিন যখন অনুমতি দিয়েছিলুম, সাদাসাদি করেছিলুম, তখন তো শুনিসনি বৃন্দাবন। তা জানি মা, সেই পাপের ফলই এখন চারদিক থেকে ঘিরে ধরেছে বলিয়া বৃন্দাবন মুখ নত করিল। সে যে এখন শুধু তাহাকেই সুখী করিবার জন্য এই প্রস্তাব উত্থাপন করিয়াছে, এবং ইহা কাজে পরিণত করিতে তাহার যে কি রূপ বাজিবে ইহা নিশ্চিত বুঝিয়া
মার চোখে জল আসিল। তিনি সংক্ষেপে কহিলেন, এখন থাক বৃন্দাবন, দুদিন পরেই আমি বলবো। বৃন্দাবন জিদ করিয়া কহিল, যে কারণে ইতস্তত করছো মা, তা দুদিন পরেও হবে না। যে তোমায় অপমান করেছে, ইচ্ছে হয় তাকে তুমি ক্ষমা করতে পারো, কিন্তু আমি করব না। আর পারি নে মা, আমাকে অনুমতি দাও, আমি একটু সুস্থ হয়ে বাঁচতে চাই। মা মুখ তুলিয়া আবার চাহিলেন। ক্ষণকাল ভাবিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা, অনুমতি দিলুম। এই নিঃশ্বাসের মর্ম বৃন্দাবন বুঝিল, কিন্তু সেও আর কথা কহিল না। নিঃশব্দে পায়ে মাথা ঠেকাইয়া পায়ের ধুলো মাথায় লইয়া ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইল। পণ্ডিত মশাই, আপনার জন্য চিঠি, বলিয়া পাঠশালার এক ছাত্র আসিয়া একখানি পত্র হাতে দিল। মা ভিতর হইতে জিজ্ঞাসা করিলেন, কার চিঠি বৃন্দাবন? জানি নে মা, বলিয়া বৃন্দাবন অন্যমনস্কের মতো নিজের ঘরে চলিয়া গেল। খুলিয়া দেখিল মেলি অক্ষরে পরিষ্কার স্পষ্ট লেখা, কাটাকুটি নাই, বর্ণশুদ্ধি নাই। ওপরে শ্রীচরণ কমলেশু পাঠ লেখা আছে, কিন্তু নিচে কোনো দস্তখত নাই। কুসুমের হস্তাক্ষর সে পূর্বে না দেখিলেও তৎক্ষণাৎ বুঝিল ইহা তাহারই পত্র। সে লিখিয়াছে, দাদাকে দেখিলে এখন তুমি আর চিনিতে পারিবে না। কেন তাহা অপরকে কিছুতেই বলা যায় না, এমনকি তোমাকে বলিতে আমার লজ্জায় মাথা হেঁট হইতেছে। তিনি আবার আজইও শ্বশুর বাড়ি গেলেন, হয়তো কাল ফিরিবেন, নাও ফিরিতে পারেন। কারণ বলিয়া গিয়াছেন, এখানে বাঘ ভাল্লুক নাই, একা পাইয়া আমাকে কেহ খাইয়া ফেলিবে এ আশঙ্কা তাহার নাই। তোমার অত সাহস যদি না থাকে, আমার চরণকে দিয়া যাও। সকালে দাদার উপর অভিমান করিয়া কুসুম উনানে জল ঢালিয়া দিয়াছিল, আর তাহা চালে নাই। সারাদিন অভুক্ত, ভয়ে ভাবনায় সহস্রবার ঘরবার করিয়া যখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল, কেহ আসিবে এ ভরসা আর যখন রহিল না, এবং এই নির্জন নিস্তব্ধ বাটিতে সমস্ত রাত্রি নিজেকে নিছক একাকী কল্পনা করিয়া যখন বারংবার তাহার গায়ে কাঁটা দিতে লাগিল, এমনি সময়ে বাহিরে চরণের সুতীক্ষ্ণ মাতৃকণ্ঠের সম্বোধন শুনিয়া তাহার জলমগ্ন মন অতল জলে যেন অকস্মাৎ মাটিতে পাদিয়া দাঁড়াইল। সে ছুটিয়া আসিয়া চরণকে কোলে তুলিয়া লইল, এবং তার মুখ নিজের মুখের ওপর রাখিয়া সে যে একলা নহে ইহাই প্রাণ ভরিয়া অনুভব করিতে লাগিল। চরণ চাকরের সঙ্গে আসিয়াছিল। রাত্রে আহারদির পর কুঞ্জনাথের নূতন দোকানে তাহার স্থান হইল। বিছানায় শুইয়া ছেলেকে বুকের কাছে টানিয়া কুসুম নানাবিধ প্রশ্ন করিয়া শেষে চুপি চুপি জিজ্ঞাসা করিল, হ্যাঁ চরণ, তোমার বাবা কি করছেন? চরণ ধরফর করিয়া উঠিয়া গিয়া তাহার জামার পকেট হইতে একটি ছোট্ট পুঁটুলি আনিয়া তাহার হাতে দিয়া বলিল, আমি ভুলে গেছি মা, বাবা তোমাকে দিলেন। কুসুম হাতে লইয়া বুঝিল তাহাতে টাকা আছে। চরণ কহিল, দিয়েই বাবা চলে গেলেন। কুসুম ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে চলে গেলেন রে? চরণ হাত তুলিয়া বলিল, ওই যে হোতা থেকে। এবারে এসেছিলেন তিনি? চরণ মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ এসেছিলেন তো। কুসুম আর প্রশ্ন করিল না, নিদারুণ অভিমানে স্তব্ধ হইয়া পড়িয়া রহিল। সেই যেদিন দ্বীপ্রহরে তিনি এক বিন্দু জল পর্যন্ত না খাইয়া চরণকে লইয়া চলিয়া গেলেন, সেও রাগ করিয়া দ্বিতীয় অনুরোধ করিল না, বরং শক্ত কথা শুনাইয়া দিল। তখন হইতে আর একটি দিনও তিনি দেখা দিলেন না। আগে এই পথে তাহার কত প্রয়োজন ছিল, এখন সে প্রয়োজন একেবারেই মিটিয়া গিয়াছে। তাহার মিটিতে পারে, কিন্তু অন্তর্যামী জানেন সে কেমন করিয়া দিনের পর দিন প্রভাত হইতে সন্ধ্যা কাটাইতেছে। পথে গরুর গাড়ির শব্দ শুনিলেও তাহার শিরার রক্ত কিভাবে উত্তাম হইয়া ওঠে, এবং কি আশা করিয়া সে আড়ালে দাঁড়াইয়া একদৃষ্টে চাহিয়া থাকে। দাদার বিবাহের রাত্রে আসিলেন না, আজ আসিয়াও দ্বারের বাহির হইতেই নিঃশব্দে ফিরিয়া গেলেন। তাহার সেদিনের কথা মনে পড়িল। দাদা যেদিন বালা ফিরাইতে গিয়া তাহার মুখ হইতে শুনিয়া আসিয়াছিল, ভগবান তাহাদের জিনিস তাহাদিগকেই প্রত্যার্পণ করিয়া দিয়াছেন। অবশেষে সত্যই এই যদি তাহার মনের ভাব হইয়া থাকে, সে নিজে আঘাত দিতে তো আর বাকি রাখে নাই, বারংবার প্রত্যাখ্যান করিয়াছে, মাকেও অপমান করিতে ছাড়ে নাই।
ক্ষণকালের নিমিত্ত সে কোনো মতেই ভাবিয়া পাইল না সেদিন এত বড় দুর্মতি তাহার কি করিয়া হইয়াছিল। যে সম্বন্ধে সে চিরদিন প্রাণপণে অস্বীকার করিয়া আসিয়াছে, এখন তাহারই বিরুদ্ধে তাহার সমস্ত দেহ মন বিদ্রোহ করিয়া উঠিল। সে ভয়ানক ক্রুদ্ধ হইয়া তর্ক করিতে লাগিল। কেন, এ কি আমার নিজের হাতে গড়া সম্বন্ধ যে আমি নানা করিলেই তাহা উড়িয়া যাইবে? তাই যদি হইবে, সত্যই তিনি যদি স্বামী নন, হৃদয়ের সমস্ত ভক্তি আমার, অন্তরের সমস্ত কামনা আমার, তাহারই ওপর এমন করিয়া একাগ্র হইয়া উঠিতেছে কি জন্য? শুধু একটি দিনের দুটো তুচ্ছ সাংসারিক কথাবার্তায়, একটি বেলার অতি ক্ষুদ্র একটুখানি সেবায় এত ভালোবাসা আসিল কোথা দিয়া? সে জোর করিয়া বারংবার বলিতে লাগিল, কখনো সত্য নয়, আমার দুর্নাম কিছুতেই সত্য হইতে পারে না, আমি যে কোনো শপথ করিয়া বলিতে পারি। মা শুধু অপমানের জ্বালায় আত্মহারা হইয়া এই দুরফনেও কলঙ্ক আমার সঙ্গে বাঁধিয়া দিয়া গিয়াছেন। খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার মনে মনে বলিল, মা মরিয়াছে, সত্য মিথ্যা প্রমাণ হইবার আর পথ নাই। কিন্তু আমি যাই বলি না কেন, তিনি নিজে তো জানেন আমি তার ধর্মপত্নী। তবে তিনি কেন আমার এই অন্যায় স্পর্ধা গ্রাহ্য করিবেন? কেন জোর করিয়া আসেন না? কেন আমার সমস্ত দর্প পাদিয়া ভাঙিয়া গুঁড়াইয়া দিয়া যেথায় ইচ্ছা টানিয়া লইয়া যান না? অস্বীকার করিবার, প্রতিবাদ করিবার আমি তো কেহ নই, কিন্তু তাহা মানিয়া লইবার অধিকার তাহারও তো নাই। হঠাৎ তাহার সর্বশরীর শিহরিয়া উঠিতেই বক্ষলগ্ন চরণের তঞ্জা ভাঙিয়া গেল। কি মা? কুসুম তাহাকে বুকে চাপিয়া ধরিয়া চুপি চুপি বলিল, কাকে বেশি ভালোবাসিস বলতো চরণ, তোর বাবাকে না আমাকে? চরণ তৎক্ষণাৎ জবাব দিল, তোমাকে মা। বড় হয়ে তোর মাকে খেতে দিবি তো চরণ? হ্যাঁ, দেব তো। তোর বাবা যখন আমাকে তাড়িয়ে দেবে তখন মাকে আশ্রয় দিবি তো? হ্যাঁ, দেব তো। কোন অবস্থায় কি দিতে হইবে ইহা সে বোঝে নাই, কিন্তু কোনো অবস্থাতেই নূতন মাকে তাহার অতিও কিছু নাই ইহা সে বুঝিয়াছিল। কুসুমের চোখ দিয়া ফোঁটা ফোঁটা জল ছড়িয়া পড়িতে লাগিল। চরণ ঘুমাইয়া পড়িলে সে চোখ মুছিয়া তাহার পানে চাহিয়া মনে মনে কহিল, ভয় কি, আমার তো ছেলে আছে, আর কেহ আশ্রয় না দিক সে দেবেই। পরদিন সূর্যোদয়ের কিছু পরে মাতাপুত্র নদী হইতে স্নান করিয়া আসিয়াই দেখিল এক প্রৌঢ়া নারী প্রাঙ্গণের মাঝখানে দাঁড়াইয়া নানাবিধ প্রশ্ন করিতেছেন এবং কুঞ্জনাথ সবিনয়ে যথাযোগ্য উত্তর দিতেছে। ইনি কুঞ্জনাথের শাশুড়ি। শুধু কৌতূহলবশে জামাতার কুটিরখানি দেখিতে আসেন নাই, নিজের চোখে দেখিয়া নিশ্চয় করিতে আসিয়াছেন একমাত্র কন্যারত্নকে কোনোদিন এখানে পাঠানো নিরাপদ হবে কিনা। হঠাৎ কুসুমকে প্রবেশ করিতে দেখিয়া তিনি অবাক হইয়া তাহার মুখপানে চাহিয়া রহিলেন। তাহার সিক্ত বসনে যৌবন স্ত্রী আঁটিয়া রাখিতে পারিতেছিল না। দেহের তপ্তকাঞ্চন বর্ণ ভিজা কাপড় ফুটিয়া বাহির হইতেছিল। আদ্র এলো চুলের রাশি সমস্ত পিঠ ব্যাপিয়া চানু স্পর্শ করিয়া ঝুলিতেছিল। তাহার বাম বক্ষে পূর্ণ কলস, ডান হাতে চরণের বাম হাত ধরা, তাহার হাতেও একটি ক্ষুদ্র জলপূর্ণ ঘটি। সংসারে এমন মাতৃমূর্তি কদাচিৎ চোখে পড়ে, এবং যখন পড়ে তখন অবাক হইয়াই চাহিয়া থাকিতে হয়। কুঞ্জনাথও হাঁ করিয়া চাহিয়াছে দেখিয়া কুসুমের লজ্জা করিয়া উঠিল। সে ব্যস্ত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই কুঞ্জ শাশুড়ি বলিলেন, এই কুসুম বুঝি? কুঞ্জ খুশি হইয়া কহিল, হ্যাঁ মা, আমার বোন। সমস্ত প্রাঙ্গণটাই কোময় দিয়া নিকানো, তাই কুসুম সেইখানেই খড়াটা নামাইয়া রাখিয়া প্রণাম করিল। মায়ের দেখা দেখি চরণও প্রণাম করিল। তিনি বলিলেন, এ ছেলেটিকে কোথায় যেন দেখেছি। ছেলেটি তৎক্ষণাৎ আত্মপরিচয় দিয়া কহিল, আমি চরণ, ঠাকুমার সঙ্গে আপনাদের বাড়িতে মামাবাবুর মেয়ে দেখতে গিয়েছিলাম। কুসুম সস্নেহে হাসিয়া তাহাকে কোলের কাছে টানিয়া বলিল, ছি বাবা, বলতে নেই, মামিমাকে দেখতে গিয়েছিলুম বলতে হয়। কুঞ্জ শাশুড়ি বলিলেন, বৃন্দাবষ্টমের ছেলে বুঝি, এক ফোঁটা চোরার কথা দেখো না। দারুণ বিস্ময়ে কুসুমের হাসি মুখ এক মুহূর্তে কালি হইয়া গেল। সে একবার দাদার মুখের প্রতি চাহিল, একবার এই নিরতিশয়ে অশিক্ষিতা অপ্রিয়বাদিনীর মুখের প্রতি চাহিল, তারপর ঘড়া তুলিয়া লইয়া ছেলের হাত ধরিয়া রান্নাঘরে চলিয়া গেল।
অকস্মাৎ এ কি ব্যাপার হইয়া গেল। কুঞ্জ নির্বোধ হইলেও শাশুড়ির এত বড় রুক্ষ কথাটা তাহার কানেও বাজিল। বিশেষ ভগিনীকে সে ভালো করিয়াই চিনিত। তাহার মুখ দেখিয়া মনের কথা স্পষ্ট অনুমান করিয়া সে অন্তরে অন্তরে উদ্বিগ্ন হইয়া উঠিল। সে বুঝিয়াছিল কুসুম ইহাকে আর কিছুতেই দেখিতে পারিবে না। তাহার শাশুড়িও মনে মনে লজ্জাই পাইয়াছিল। ঠিক এই রূপ বলা তাহারও অভিপ্রায় ছিল না, শুধু শিক্ষা ও অভ্যাসের তো সেই মুখ দিয়া বাহির হইয়া গিয়াছিল। রান্নাঘর হইতে কুসুম গোকুলের বিধবার দিকে ভালো করিয়া চাহিয়া দেখিল। বয়স 40 পূর্ণ হয় নাই, পরনে থান কাপড়, কিন্তু গলায় সোনার হার, কানে মাকড়ি, বাহুতে তাগা এবং বাজু নিজের শাশুড়ির সহিত তুলনা করিয়া তাহার ঘৃণাবোধ হইল। দাদার সহিত তাহার কথাবার্তা হইতেছিল। কি কথা তাহা শুনিতে না পাইলেও ইহা যে তাহারই সম্বন্ধে হইতেছে তাহা বেশ বুঝিতে পারিল। তিনি পান এবং দোক্তাটা কিছু বেশি খান। সকাল হইতে শুরু করিয়া সারা দিনটাই সেটা ঘন ঘন চলিতে লাগিল। স্নানান্তে তিলক সেবা অনুষ্ঠানটি নিখুঁত করিয়া সম্পন্ন করিলেন। এই দুটি ব্যাপারে সমস্ত আয়োজন সঙ্গে করিয়াই আনিয়াছিলেন। ছোট আরশিটি পর্যন্ত ভুলিয়া আসেন নাই। কুসুম নিত্যপূজা সারিয়া রাঁধিতে বসিয়াছিল। তিনি কাছে আসিয়া বসিলেন। এদিক ওদিক চাহিয়া একটু হাসিয়া বলিলেন, কই গা, তোমার গলার মালা নেই, তিলক সেবা করলে না, কি রকম বৈষ্ণবের মেয়ে তুমি বাছা? কুসুম সংক্ষেপে কহিল, আমিও সব করিনে। করিনে বললে চলবে কেন? লোকে তোমার হাতে জল পর্যন্ত খাবে না। কুসুম ফিরিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, আপনার তাহলে আলাদা রান্নার জোগাড় করে দিই? আমি আপনার লোক, তোমার হাতে না হয় খেলুম, কিন্তু পরে তো আর খাবে না। কুসুম জবাব দিল না। কুঞ্জ আসিয়া জিজ্ঞাসা করিল, চরণ কখন এলো কুসুম? কাল সন্ধ্যের সময়। কুঞ্জ শাশুড়ি কহিলেন, এই শুনি বিন্দা বৈষ্ণব নেবে না, কিন্তু ছেলে চাকর পাঠিয়ে দিয়েছে তো দেখছি। কুঞ্জ আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, তুমি কোথায় শুনলে মা? মা গাম্ভীর্যের সহিত বলিলেন, আমার আরো 4টে চোখ কান আছে, তা সত্যি কথা বাছা। তারা এত সাদাসাদি হাঁটাহাঁটি করলে তবু তো তোমার বোন রাজি হলে না। লোকে নানা কথা বলবেই তো। পাড়ার 5 জন ছেলে ছোকরা আছে, তোমার বোনের এই সমস্ত বয়স, এমন কাঁচা সোনার রং, লোকে বলে মন নামুতি পা ফসকাতে। মন টলতে কতক্ষণ বাছা? কুঞ্জ সায় দিয়া বলিল, সে ঠিক কথা মা। কুসুম সহসা মুখ তুলিয়া ভীষণ ভ্রুকুটি করিয়া কহিল, তুমি এখানে বসে কি করছো দাদা? উঠে যাও। কুঞ্জ থতমত খাইয়া উঠিতে গেল, কিন্তু তাহার শাশুড়ি উষ্ণ হইয়া বলিলেন, দাদাকে ঢাকলেই তো আর লোকের চোখ ঢাকা পড়বে না বাচ্চা। এই যে তুমি নদীতে চান করো, ভিজে কাপড়ে চুল এলিয়ে দিয়ে এলে, এ দেখলে মুনির মনও টলে যাবে। তোমার দাদাই বুকে হাত দিয়ে বলুক না দেখি। কুসুম চেঁচাইয়া উঠিল, তোমার পায়ে পড়ি দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনো না, যাও এখান থেকে। তাহার চিৎকার ও চোখমুখ দেখিয়া কুঞ্জ শশব্যস্তে উঠিয়া পলাইল। কুসুম উনান হইতে তরকারির কড়াটা দুম করিয়া নিচে নামাইয়া দিয়া দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। কুঞ্জ শাশুড়ি মুখ কালি করিয়া বসিয়া রহিলেন। তাহার সমকক্ষ কলহবীর সংসারে নাই, ইহাই ছিল তাহার ধারণা। এই সহায় সম্বলহীন মেয়েটা তাহাকে যে হতবম্ব করিয়া দিয়া উঠিয়া যাইতে পারে, ইহা তিনি স্বপ্নেও ভাবেন নাই। কেন তাহা না বুঝিলেও সেদিন দাদা শাশুড়ি যে বিবাদ সংকল্প করিয়াই এখানে আসিয়াছিলেন, তাহাতে কুসুমের সন্দেহ ছিল না। তাছাড়া তাহার বলার মর্মটা ঠিক এই রকমই শুনাইল, যেন বৃন্দাবন একসময় গ্রহণেচ্ছুক থাকা সত্ত্বেও কুসুম বিশেষ কোনো গূঢ় কারণে যায় নাই। সেই গূঢ় কারণটি সম্ভবত কি তাহার তো অগোচর নাই। বৃন্দাবন নিজেও আভাস পাইয়া সে প্রস্তাব পরিত্যাগ করিয়াছে। এই ইঙ্গিতে কুসুমকে অমন আত্মহারা করিয়া ফেলিয়াছিল। তথাপি অমন করিয়া ঘর হইতে চলিয়া যাওয়াটা তাহারও যে ভালো কাজ হয় নাই, ইহা সে নিজেও টের পাইয়াছিল। কুঞ্জ শাশুড়ি সেদিন আহার করেন নাই। শেষে অনেক সাধ্য সাধনায়, অনেক খাটমানায় রাত্রে করিয়াছিলেন। তাহার মান রক্ষার জন্য কুঞ্জ সমস্ত দিন ভগিনীকে ভৎসনা করিয়াছিল। কিন্তু রাগারাগি মান অভিমান সমাপ্ত হইবার পরেও
তাহাকে একবার খাইতেও বলে নাই। পরদিন বাটি ফিরিবার পূর্বে কুসুম প্রণাম করিয়া পায়ে ধুলা লইয়া দাঁড়াইলেও কুঞ্জর শাশুড়ি কথা কহেন নাই এবং জামাইকে উপলক্ষ করিয়া কহিয়াছিলেন, কুঞ্জনাথকে ঘর বাড়ি বিষয় সম্পত্তি সমস্ত দেখিতে হইবে, এখানে বোন আগলে বসে থাকলেই তো আর চলবে না। কুসুমের দিক হইতে এ কথার কোনো জবাব ছিল না, তাই সে নিরুত্তর অধমুখে শুনিয়া গিয়াছিল। সত্যই তো, দাদা এদিক ওদিক দুদিকে সামলাইবে কি করিয়া। তখন হইতে প্রায় 2 মাস কত হইয়াছে। ইহারই মধ্যে কুঞ্জকে তাহার শাশুড়ি যেন একেবারে ভাঙিয়া গড়িয়া লইয়াছে। এখন প্রায় সে এখানে থাকে না, যখন থাকে তখনও ভালো করিয়া কথা কহে না। কুসুম ভাবে, এমন মানুষ এমন হইয়া গেল কি রূপে। শুধু যদি সে জানিত সংসারে ইহারাই এরূপ হয়, এতটা পরিবর্তন তাহারই মতো সরল অল্পবুদ্ধি লোকের দ্বারাই সম্ভব, দুঃখ বোধ করি তাহার এমন অসহ্য হইয়া উঠিত না। ভাই বোনের সে স্নেহ নাই, এখন কলহও হয় না। কলহ করিতে কুসুমের আর প্রবৃত্তি হয় না, সাহসও হয় না। সেদিন এক রাত্রি বাড়িতে একা থাকিয়া সে ভয়ে ব্যাকুল হইয়া উঠিয়াছিল, এখন কত রাত্রি একা থাকিতে হয়। অবশ্য দুঃখে পড়িয়া তাহার ভয়ও ভাঙিয়াছে। তথাপি এসব দুঃখও সে তত গ্রাহ্য করে না, কিন্তু সে যে দাদার কলগ্রহ হইয়া দাঁড়াইয়াছে, ইহাই তাহাকে উঠিতে বসিতে পিঠে। রহিয়া রহিয়া কেবলই মনে হয়, হঠাৎ সে মরিয়া গেলেও বোধ করি দাদা একবারও কাঁদিবে না, এক ফোঁটা চোখের জলও ফেলিবে না। ভবিষ্যতে দাদার এই নিষ্ঠুর ত্রুটি সে তখনই নিজের চোখের জল দিয়া খলন করিয়া দিতে ঘরে দৌড় দিয়া বসে, আর সেদিন দৌড় খোলে না। হৃদয় বড় ভাড়াতুর হইয়া উঠিলে চরণের কথা মনে করে, শুধু সেই মামা করিয়া যখন তখন ছুটিয়া আসে, আর কিছুতেই ছাড়িয়া যাইতে চাহে না। তাহারই হাতে একদিন সে অনেক সংকোচ এড়াইয়া বৃন্দাবনকে একখানি চিঠি দিয়াছিল। তাহাতে যে ইঙ্গিত ছিল, বৃন্দাবনের কাছে তাহা সম্পূর্ণ নিষ্ফল হয় নাই, কারণ যে প্রত্যুত্তরের প্রত্যাশা করিয়া কুসুম পথ চাহিয়া রহিল, তাহা তো আসিলই না। 2 ছত্র কাগজে লেখা জবাবও আসিল না, শুধু আসিল কিছু টাকা। বাধ্য হইয়া নিরুপায় হইয়া কুসুমকে তাহাই গ্রহণ করিতে হইল। কাল রাত্রে কুঞ্জ ঘরে আসিয়াছিল। সকালেই ফিরিয়া যাইবার জন্য প্রস্তুত হইয়া বাহিরে আসিতে কুসুম কাছে আসিয়া দাঁড়াইল। আজকাল কোনো বিষয়েই দাদাকে সে অনুরোধ করে না, বাধাও দেয় না। আজ কি যে হইল, মৃদুকণ্ঠে বলিয়া বসিল, এক্ষুনি যাবে দাদা, আমার রান্না শেষ হতে দেরি হবে না, 2টো খেয়ে যাও না। কুঞ্জ ঘাড় ফিরাইয়া মুখখানা বিকৃত করিয়া বলিল, যা ভেবেছি তাই, অমনি পিছু ডেকে বসলি। দায় পড়িয়া কুসুম অনেক সহিতে শিখিয়াছিল, কিন্তু এই অকারণ মুখ বিকৃতিতে তাহার সর্বাঙ্গে আগুন ধরিয়া গেল। সে পাল্টা মুখ বিকৃত করিল না বটে, কিন্তু অতি কঠোর স্বরে বলিল, তোমার ভয় নেই দাদা, তুমি মরবে না, না হলে আজ পর্যন্ত যত পিছু ডেকেছি মানুষ হলে মরে যেতে। আমি মানুষ নই না, কুকুর বেড়ালো নও, তারা তোমার চেয়ে ভালো, এমন নেমখারাম হয় না বলিয়াই দ্রুত পদে ঘরে ঢুকিয়া সশব্দে দ্বার রুদ্ধ করিয়া দিল। কুঞ্জ মূঢ়ের মতো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেল। বাহিরের দরজা তেমনি খোলা পড়িয়া রহিল। সেই খোলা পথ দিয়া ঘণ্টাখানেক পর বৃন্দাবন নিঃশব্দে প্রবেশ করিয়া আশ্চর্য হইয়া গেল। কুঞ্জর ঘর তালা বন্ধ, কুসুমের ঘর ভিতর হইতে বন্ধ, রান্নাঘর খোলা। মুখ বাড়াইতে একটা কুকুর আহার পরিত্যাগ করিয়া কেউ করিয়া লজ্জা ও আক্ষেপ জানাইয়া ছুটিয়া বাহির হইয়া গেল। কতক রান্না হইয়াছে, কতক বাকি আছে, উনার নিবিয়া গিয়াছে। চরণ চাকরের সঙ্গে হাঁটিয়া আসিয়াছিল, সুতরাং কিছু পিছাইয়া পড়িয়াছিল। মিনিট 10 পরে সুউচ্চ মাতৃসম্বোধনে পাড়ার লোককে নিজের আগমন বার্তা ঘোষণা করিয়া বাড়িতে ঢুকিল। হঠাৎ ছেলের ডাকে কুসুম দৌড় খুলিয়া বাহির হইতেই তাহার অশ্রুকষায়িত 2 চোখের শান্ত বিপন্ন দৃষ্টি সর্বাগ্রে বৃন্দাবনের বিস্ময়বিহবল জিজ্ঞাসু চোখের ওপর গিয়া পড়িল। হঠাৎ উনি আসিবেন কুসুম তাহা আশাও করে নাই, কল্পনাও করে নাই। সে এক পা পিছাইয়া গিয়া আঁচলটা মাথায় তুলিয়া দিয়া ঘরে ফিরিয়া গিয়া একটা আসন আনিয়া পাতিয়া দিয়া উঠিয়া দাঁড়াইতেই
চরণ ছুটিয়া আসিয়া চানু চড়াইয়া ধরিল। তাহাকে কোলে লইয়া মুখচুম্বন করিয়া কুসুম একটি খুঁটির আড়ালে গিয়া দাঁড়াইল। চরণ মায়ের মুখের দিকে চাহিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, মা কাঁদছে বাবা। বৃন্দাবন তাহা টের পাইয়াছিল, জিজ্ঞাসা করিল, ব্যাপার কি, ডেকে পাঠিয়েছিলে কেন? কুসুম তখনও নিজেকে সামলাইয়া উঠিতে পারি নাই, জবাব দিতে পারিল না। বৃন্দাবন পুনরায় জিজ্ঞাসা করিল, দাদার সঙ্গে দেখা করতে চিঠি লিখেছিলে, কোথায় তিনি? কুসুম রুদ্ধস্বরে কহিল, মরে গেছে। আহা, মরে গেল? তা কি হয়েছিল? তাহার গম্ভীর স্বরে যে ব্যঙ্গ প্রচ্ছন্ন ছিল, এই দুঃখের সময় কুসুমকে তাহা বড় বাঁচিল। সে নিজের অবস্থা ভুলিয়া জ্বলিয়া উঠিয়া বলিল, দেখো, তামাশা করো না, দেহ আমার চলে পড়ে যাচ্ছে, এখনো সব ভালো লাগে না। তোমাকে ডেকে পাঠিয়েছি বলে কি এমনি করে তা শোধ নিতে এলে? বলিয়াই সে কাঁদিয়া ফেলিল। তাহার চাপা কান্না বৃন্দাবন স্পষ্ট শুনিতে পাইল, কিন্তু ইহা তাহাকে লেশমাত্র বিচলিত করিতে পারিল না। খানিক পরে জিজ্ঞাসা করিল, ডেকে পাঠিয়েছ কেন? কুসুম চোখ মুছিয়া ভারী গলায় কহিল, না এলে আমি বলি কাকে? আগে বরং নিজের কাজেও এদিকে আসতে যেতে, এখন ভুলেও আর এ পথ মারাও না। বৃন্দাবন কহিল, বলতে পারিনি বলেই মারাই না, পারলে হয়তো মারাতুম। যাক, কি কথা? এমন করে তাড়া দিলে কি বলা যায়? বৃন্দাবন হাসিল, তারপর শান্ত কণ্ঠে কহিল, তাড়া দিইনি, ভালোভাবেই জানতে চাচ্ছি। যেমন করে বললে সুবিধে হয়, বেশ তো, তুমি তেমনি করিয়াই বলো না। কুসুম কহিল, একটি কথা জিজ্ঞাসা করব বলে আমি অনেক দিন অপেক্ষা করে আছি। আমি চুল এলো করে পথে ঘাটে রূপ দেখিয়ে বেড়াই, এ কথা কে রটিয়েছিল? তার প্রশ্ন শুনে বৃন্দাবন খানিকক্ষণ অবাক থাকিয়া বলিল, আমি? আচ্ছা, তারপরে? তুমি রটাবে এমন কথা আমি বলিনি, মনেও ভাবিনি, কিন্তু কথাটা শেষ করিতে না দিয়াই বৃন্দাবন বলিয়া উঠিল, কিন্তু সেদিন বলেওছিলে, ভেবেওছিলে। আমি বড়লোক হয়ে শুধু তোমাদের জব্দ করবার জন্যই মাকে নিয়ে ভাইদের নিয়ে খেতে এসেছিলুম। সে পেরেছি, আর আজ পারিনে। সে অপরাধের সাজা আমার মাকে দিতেও তো তুমি ছাড়নি। কুসুম নিরতিশয় ব্যথিত ও লজ্জিত হইয়া আস্তে আস্তে বলিল, আমার কোটি কোটি অপরাধ হয়েছে, তখন তোমাকে আমি চিনতে পারিনি। এখন পেরেছ? কুসুম চুপ করিয়া রহিল। বৃন্দাবনও চুপ করিয়া থাকিয়া সহসা বলিয়া উঠিল, ভালো কথা, একটা কুকুর রান্নাঘরে ঢুকে তোমার হাঁড়িকুড়ি রান্নাবান্না সমস্ত যে মেরে দিয়ে গেল। কুসুম কিছুমাত্র উদ্বেগ বা চাঞ্চল্য প্রকাশ না করিয়া জবাব দিল, চাক্ষে, আমি তো খাবো না, আগে জানলে রাততেই যেতুম না। আজ একাদশী বুঝি? কুসুম ঘাড় হেঁট করিয়া বলিল, জানিনি, আমিও সব করিনি। করো না? কুসুম তেমনি আধমুখে নিরুত্তর রহিল। বৃন্দাবন সন্দিগ্ধ স্বরে বলিল, আগে তো করতে, হঠাৎ ছাড়লে কেন? পুনঃ পুনঃ আঘাতে কুসুম অধীর হইয়া উঠিয়াছিল, উত্তক্ত হইয়া কহিল, করিনি আমার ইচ্ছে বলে, জেনে শুনে কেউ নিজে সর্বনাশ করতে চায় না, সেই জন্যে। দাদার ব্যবহার অসহ্য হয়েছে, কিন্তু সত্যি বলছি, তোমার ব্যবহারে কলায় তরি দিতে ইচ্ছে করছে। বৃন্দাবন কহিল, সেটা করো না, আমার ব্যবহারের বিচার না হয় পরে হবে, না হলেও ক্ষতি নেই। কিন্তু দাদার ব্যবহার অসহ্য হয়ে উঠল কেন? কুসুম ভয়ানক উত্তেজিত হইয়া জবাব দিল, সে আর এক মহাভারত, তোমাকে শোনাবার ধৈর্য আমার নেই। মোট কথা, তিনি নিজের বিষয় সম্পত্তি ছেড়ে আর আমাকে দেখতে শুনতে পারবেন না, তার শাশুড়ির হুকুম নেই। খেতে পড়তে দেওয়া বন্ধ করেছেন। চরণ তার মায়ের ভার না নিলে অনেকদিন আগেই আমাকে শুকিয়ে মরতে হতো। এখন আমি... সহসা সে থামিয়া গিয়া ভাবিয়া দেখিল আর বলা উচিত কিনা, তারপর বলিল, এখন আমি তোমাদের সম্পূর্ণ গলগ্রহ, তাই একদিন এক দণ্ড এখানে আর থাকতে চাইনি। বৃন্দাবন সহাস্যে প্রশ্ন করিল, তাই থাকতে ইচ্ছে নেই? কুসুম একটিবার চোখ তুলিয়াই মুখ নিচু করিল। এই সহজ সহাস্য প্রশ্নের মধ্যে যতখানি খোঁচা ছিল, তাহার সমস্তটাই তাহাকে গভীরভাবে বিদ্ধ করিল। বৃন্দাবন বলিল, চরণ তার মায়ের ভার নিশ্চয় নেবে, কিন্তু কোথায় থাকতে চাও তুমি? কুসুম তেমনি নত মুখেই বলিল, কি করে জানব, তাঁরাই জানেন। তাঁরাকে? আমি? কুসুম মৌন মুখে সম্মতি জানাইল। বৃন্দাবন কহিল, সে হয় না, আমি তোমার কোনো বিষয়ে হাত দিতে পারি না, পারেন শুধু মা।
তুমি যেমন আচরণই তার সঙ্গে করে থাকো না কেন, চরণের হাত ধরে যাও তার কাছে, উপায় তিনিই করে দেবেন। কিন্তু তোমার দাদা? কুসুমের চোখ দিয়া জল করাইয়া পড়িল, মুছিয়া বলিল, বলেছি তো আমার দাদা মরে গেছে, কিন্তু কি করে আমি দিনের বেলায় পায়ে হেঁটে ভিক্ষুকের মতো গ্রামে গিয়ে ঢুকব? বৃন্দাবন বলিল, তা জানিনি, কিন্তু পারলে ভালো হতো। এছাড়া আর কোনো সোজাপত্য আমি দেখতে পাইনি। কুসুম ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, আমি যাব না, তোমার যা খুশি। সংক্ষিপ্ত সরল উত্তর, ইহাতে নিহিত অর্থ বা কিছুমাত্র অস্পষ্টতা নাই। এতক্ষণে কুসুম সত্যই ভয় পাইল। বৃন্দাবন আর কিছু বলে কিনা শুনিবার জন্য কয়েক মুহূর্ত সে উৎক্ষেপ হইয়া অপেক্ষা করিয়া রহিল। তাহার পর অতিশয় নম্র ও কুণ্ঠিতভাবে ধীরে ধীরে বলিল, কিন্তু এখানেও আমার যে দাঁড়াবার স্থান নেই। আমার দাদা দোষ দিতে চাইনে, কেননা নিজের অনিষ্ট করে পরের ভালো না করতে চাইলে তাকে দোষ দেওয়া যায় না, কিন্তু তুমি তো অমন করে ছেড়ে ফেলে দিতে পারো না। বৃন্দাবন কোনো উত্তর না দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, বেলা হলো, চরণ তুই কি থাকবি না যাবি? থাকবি? আচ্ছা থাক, তোমার ইচ্ছে হলে যেও। আমার বিশ্বাস ও বাড়িতে ওর হাত ধরে মায়ের সামনে গিয়ে দাঁড়ালে তোমার খুব মস্ত অপমান হতো না। যাকে আমি চললুম। বলিয়া পা বাড়াইতে কুসুম সহসা চরণকে কোল হইতে নামাইয়া দিয়া সোজা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ সমস্ত বুঝলুম। আমার এত বড় দুঃখের কথা মুখ ফুটে জানাতেও যখন দাঁড়িয়ে উঠে জবাব দিলে বেলা হলো চললুম, আমি কত নিরাশ্রয় তা স্পষ্ট বুঝিয়াও যখন আশ্রয় দিতে চাহিলে না, তখন তোমাকে বলবার বা আশা করবার আর কিছু নেই। তবু আরও একটা কথা জিজ্ঞেস করব, বলো, সত্যি জবাব দেবে? বৃন্দাবন ক্ষুব্ধ ও বিস্মিত হইয়া মুখ তুলিয়া বলিল, দেব। আমি আশ্রয় দিতে অস্বীকার করিনি, বরং তুমি নিতে বারংবার অস্বীকার করেছ। কুসুম দৃঢ় কণ্ঠে বলিল, মিছে কথা। আমার কপালের দোষে কি যে দুর্মতি হয়েছিল। মার মনে আঘাত দিয়ে একবার গুরুতর অপরাধ করে আমার মা, স্বামী, পুত্র, ঘর বাড়ি সব থাকিতেও আজ আমি পরের কলগ্রহ, নিরাশ্রয়। আজ পর্যন্ত শ্বশুর বাড়ির মুখ দেখতে পাইনি। অপরাধ আমার যত ভয়ানকই হোক, তবু তো আমি সে বাড়ির বউ। কি করে সেখানে আমি ভিখিরির মতো দিনের বেলা সমস্ত লোকের সম্মুখ দিয়ে হেঁটে? তুমি আর কোনো সোজা পথ দেখতে পাওনি? কেন পাওনি জানো? আমি বড় দুঃখী। আমার মা ভিক্ষা করে আমাদের ভাই বন্ধুটিকে মানুষ করেছিলেন। দাদা উঞ্চবৃত্তি করে 3 পাত করেন। তাই তুমি ভেবেছ ভিখারির মেয়ে ভিখারির মতোই যাবে? সে আর বেশি কথা কি? এই শুধু তোমার মস্ত ভুল নয়, অসহ্য দর্প। আমি বরং এইখানে না খেতে পেয়ে শুকিয়ে মরবো, তবু তোমার কাছে হাত পেতে তোমার হাসি কৌতুকের আর মাল মশলা চুকিয়ে দেব না। বৃন্দাবন অবাক হইয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে ধীরে ধীরে বলিল, চললুম, আমার আর কিছু বলার নেই। কুসুম তেমনি ভাবে জবাব দিল, যাও। দাঁড়াও, আর একটা কথা, দয়া করে মিথ্যে বলো না। জিজ্ঞেস করি, আমার সম্বন্ধে তোমার মনে কি সন্দেহ হয়েছে? হয়ে যদি থাকে, আমি তোমার সামনে দাঁড়িয়ে শপথ করছি। বৃন্দাবন দু এক পা গিয়াছিল, ফিরিয়া দাঁড়াইয়া অত্যন্ত আশ্চর্যান্বিত হইয়া বাধা দিয়া বলিল, ও কি নিরর্থক শপথ করো কেন? আমি তোমার সম্বন্ধে কিছুই শুনিনি। তাহার অর্থ আবরিত মুখের প্রতি চোখ তুলিয়া মৃদু অথচ দৃঢ়ভাবে কহিল, তাছাড়া পরের চলাফেরা গতিবিধির ওপর দৃষ্টি রাখা আমার স্বভাবও নয়, উচিত নয়। তোমার স্বভাব চরিত্র সম্বন্ধে আমার কিছুমাত্র কৌতূহল নেই, ওই নিয়ে আলোচনাও আমি করতে চাইনে। আমি সকলকেই ভালো মনে করি, তোমাকেও মন্দ মনে করি নে। বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। কুসুম বজ্রাহতের ন্যায় নির্বাক নিস্তব্ধ হইয়া রহিল। চরণ কহিল, মা, নদীতে নাইতে যাবে না? কুসুম কথা কহিল না। তাহাকে ক্রোড়ে তুলিয়া লইয়া এক পা করিয়া ঘরে আসিয়া শয্যায় শুইয়া পড়িয়া তাহাকে প্রাণপণে বুকের উপর চাপিয়া ধরিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিল। অনেক দিন কাটিয়াছে। মাঘ শেষ হইয়া ফাল্গুন আসিয়া পড়িল। চরণ সেই যে গিয়াছে, আর আসিল না। তাহাকে যে জোর করিয়া আসিতে দেওয়া হয় না, ইহা অতি সুস্পষ্ট। অর্থাৎ কোনরূপ সম্বন্ধ আর তাহারা বাঞ্ছনীয় মনে করেন না। ওদিকের কোনো সংবাদ নাই। সেও আর কখনো চিঠিপত্র লিখিয়া নিজেকে অপমানিত করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দাদার সেই একই ভাব। বলা যায় সর্বরকমেই প্রাণ যেন কুসুমের বাহির হইবার উপক্রম হইতে লাগিল। সেই অবধি
প্রকাশ্যে বাটির বাহির হওয়া কিংবা পূর্বের ন্যায় সঙ্গিনীদের সহিত দেখা সাক্ষাৎ করিতে যাওয়াও বন্ধ করিয়াছে। রাত্রি থাকিতেই নদী হইতে স্নান করিয়া জল লইয়া আসে। হাটের দিন গোপালের মা হাট বাজার করিয়া দেয়। এমনি করিয়া বাহিরের সমস্ত সংস্রব হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া লইয়া তাহার গুরু ভারাক্রান্ত সুদীর্ঘ দিন রাত্রিগুলি যথার্থই বড় দুঃখে কাটিতেছিল। সে খুব ভালো সূচের কাজ করিতে পারিত। যে যাহা পারিশ্রমিক দিত তাহাই হাসি মুখে গ্রহণ করিত এবং কেহ দিতে ভুলিয়া গেলে সেও ভুলিয়া যাইত। এই সমস্ত মহৎ গুণ থাকায় পাড়ার অধিকাংশ মশারি, বালিশের অর, বিছানার চাদর সেই সেলাই করিত। আজ অপরাহ্নে নিজের ঘরের সম্মুখে মাদুর পাতিয়া একটা অর্ধসমাপ্ত মশারি শেষ করিতে বসিয়াছিল। হাতের সূচ তাহার অচল হইয়া রহিল। সে সেই প্রথম দিনের আগাগোড়া ঘটনা লইয়া নিজের মনে খেলা করিতে লাগিল। যেদিন তাহারা সদল বলে পলাতক দাদার নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়াছিলেন এবং বড় দায়ে ঠেকিয়া তাহাকে লজ্জা সরম বিসর্জন দিয়া মুখরার মতো প্রথম স্বামী সম্ভাষণ করিতে হইয়াছিল, সেই সব কথা। দক্ষ তাহার যখনই অসহ্য হইয়া উঠিত তখনই সে সব কাজ ফেলিয়া রাখিয়া এই স্মৃতি লইয়া চুপ করিয়া বসিত। মা যেমন তাহার একমাত্র শিশুকে লইয়া নানাভাবে নাড়াচাড়া করিতে ক্রীড়াচ্ছলে উপভোগ করেন, সেও তাহার এই একটিমাত্র চিন্তাকেই অনির্বচনীয় প্রীতির সহিত নানা দিক হইতে তোলপাড় করিয়া দেখিয়া অসীম তৃপ্তি অনুভব করিত। তাহার সমস্ত দুঃখ তখনকার মতো যেন ধুইয়া মুছিয়া যাইত। দুইজনের সেই বাদ প্রতিবাদ, অপর সকলকে লুকাইয়া আহারের আয়োজন, তারপরে রাঁধিয়া বাড়িয়া পরিবেশন করিয়া স্বামী দেবর্তীকে খাওয়ানো, শাশুড়ির সেবা, সকলের শেষে দিনান্তে নিজের জন্য সেই অবশিষ্ট শুষ্ক শীতল যা হোক কিছু খাওয়া। তাহার চোখ দিয়া টপটপ করিয়া জল পড়িতে লাগিল। নারী দেহ ধরিয়া ইহাপেক্ষা অধিক সুখ সে ভাবিতেও পারিত না, কামনাও করিত না। তাহার মনে হইত যাহারা এই নিত্যকার্য করিতে পায় এই সংসারে বুঝি তাহাদের আর কিছুই বাকি থাকে না। তাহার পর মনে পড়িয়া গেল শেষ দিনের কথা, যেদিন তিনি সমুদয় সংস্রব ছিন্ন করিয়া দিয়া চলিয়া গেলেন। সেদিন সে নিজেও বাধা দেয় নাই, বরং ছিঁড়িতেই সাহায্য করিয়াছিল। কিন্তু তখন চরণের কথা ভাবে নাই। ওই সঙ্গে সেও যে বিচ্ছিন্ন হইয়া দূরে যাইতে পারে দারুণ অভিমানে তাহার মনে পড়ে নাই। এখন যত দিন যাইতেছিল ওই ভয়ই তাহার বুকের রক্ত পলে পলে শুকাইয়া আনিতেছিল। পাছে চরণ আর আসিতে না পায়। সত্যি যদি সে না আসে তবে একদণ্ড সে বাঁচিবে কি করিয়া? আবার সব থেকে বড় দুঃখ এই যে সন্দেহ তাহার মনের মধ্যে পূর্বে ছিল, যাহা এ দুর্দিনে হয়তো তাহাকে বল দিতেও পারিত, আর তাহা নাই, একেবারে নিঃশেষে মুছিয়া গিয়াছে। তাহার অন্তর্বাসী সুপ্ত বিশ্বাস জাগিয়া উঠিয়া অহর্নিশি তাহার কানে কানে ঘোষণা করিতেছে সমস্ত মিথ্যা। তাহার ছেলেবেলার সমস্ত দুর্নাম কিচ্ছু সত্য নয়। সে হিঁদুর মেয়ে। অতএব যাহা পাপ, যাহা অন্যায়, তাহা কোনো মতেই তাহার হৃদয়ের মধ্যে প্রবেশ করিতে পারে না। জ্ঞানে হোক অজ্ঞানে হোক, স্বামী ছাড়া আর কাহাকেও কখনো হিঁদুর ঘরের মেয়ে এত ভালোবাসিতে পারে না। তাহাকে সেবা করিবার, তাহার কাজে লাগিবার জন্য সমস্ত দেহ মন উন্মত্ত হইয়া উঠে না। তিনি স্বামী না হইলে ভগবান নিশ্চয়ই তাহাকে সুপথ দেখাইয়া দিতেন। অন্তরের কোথাও কোনো একটু ক্ষুদ্র কোণে এতটুকু লজ্জার বাষ্প অবশিষ্ট রাখিতেন। আজ হাটবার। গোপালের মা বহুক্ষণ হাটে গিয়াছে, এখনই আসিবে, এই জন্য সদর দরজা খোলা ছিল। হঠাৎ দ্বার খুলিয়া কুঞ্জবাবু চাকর সঙ্গে করিয়া বিলাতি জুতোর মজমজ শব্দ করিয়া পাড়ার লোকের বিস্ময় ও ঈর্ষা উৎপাদন করিয়া বাড়ি ঢুকিলেন। কুসুম টের পাইল, কিন্তু অশ্রুকলুষিত রাঙা চোখ লজ্জায় তুলিতে পারিল না। কুঞ্জনাথ সোজা ভগিনীর সম্মুখে আসিয়া কহিল, তোর বৃন্দাবন যে আবার বিয়ে করছে রে। কুসুমের বক্ষস্পন্দন থামিয়া গেল। সে কাঠের মতো নতমুখে বসিয়া রহিল। কুঞ্জ গলা চড়াইয়া কহিল, কুমিরের সঙ্গে বাদ করে কি করে জলে বাস করে আমাকে তাই একবার দেখতে হবে। ওই নন্দা বোস্টাম, কত বড় বোস্টামের বেটা বোস্টাম, তাই আমি দেখতে চাই। আমার জমিদারিতে বাস করে আমারই অপমান।
কুসুম কোনো কথাই বুঝিতে পারিল না। অনেক কষ্টে জিজ্ঞাসা করিল, নন্দপোষ্টমকে? কে? আমার প্রজা, আমার পুকুর পাড়ে ঘর বেঁধে আছে, ঘরে আগুন লাগিয়ে দেব সেই বেটার মেয়ে এই ফাল্গুন মাসে হবে, সব নাকি ঠিকঠাক হয়ে গেছে। ভূত, তামাক সাজ। কুসুম এতক্ষণ চোখ তোলে নাই, তাই চাকরের আগমন লক্ষ্য করে নাই। সে এবার একটু সংকুচিত হইয়া বসিল। কুঞ্জ প্রশ্ন করিল, ভূত, নন্দার মেয়েটা দেখতে কেমন রে? ভূত ভাবিয়া চিন্তিয়া বলিল, বেশ। কুঞ্জ আস্ফালন করিয়া বলিল, বেশ? কখনো না, আমার বোনের মতো দেখতে। দেখ, এমন রূপ তুই কখনো চোখে দেখেছিস? ভূত জবাব দিবার পূর্বেই কুসুম ঘরে উঠিয়া গেল। খানিক পরে কুঞ্জ তামাক টানিতে টানিতে ঘরের সম্মুখে আসিয়া বলিল, কিরে খুশি, বলেছিলাম না বেন্দা বৈরাগীর মতো অমন নেমখারাম বজ্জা তার দুটি নেই, কেমন ফলল কি না? মা বলেন বেদ মিথ্যে হবে, কিন্তু আমার কুঞ্জনাথের বচন মিথ্যে হবে না। ভূত, মা বলে না? ঘরের ভেতর হইতে কোনো জবাব আসিল না, কিন্তু কি এক রকমের অস্পষ্ট আওয়াজের শব্দ আসিতে লাগিল। কুঞ্জ কি মনে করিয়া হুকাটি রাখিয়া দিয়া দৌড় ঠেলিয়া ঘরের ভিতরে আসিয়া দাঁড়াইল। কুসুম শয্যার ওপর উপুর হইয়া পড়িয়াছিল। ক্ষণকাল সেই দিকে চাহিয়া বহুকালের পর হঠাৎ আজ তাহার চোখ দুটা জ্বালা করিয়া জল আসিয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া ধীরে ধীরে শয্যার একাংশে গিয়া বসিল এবং বোনের মাথায় একটা হাত রাখিয়া আস্তে আস্তে বলিল, তুই কিছু ভয় করিস নে কুসুম, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। তখন দেখতে পাবি তোর দাদা যা বলে তা করে কিনা। কিন্তু তুইও তো শ্বশুর ঘরে যেতে চাইলিনি বোন। আমরা সবাই মিলে কত সাদাসাদি করলুম, তুই একবারও কারোর কথা কানে তুললিনি। কুঞ্জর শেষ কথাগুলো অশ্রুভারে চড়াইয়া আসিল। কুসুম হার নিজেকে চাপিয়া রাখিতে পারিল না, হুহু করিয়া কাঁদিয়া উঠিল। তাহার জন্য আজও যে দাদার স্নেহের লেশমাত্র অবশিষ্ট আছে, হে আশা সে অনেক দিন ছাড়িয়া দিয়াছিল। কুঞ্জর চোখ দিয়া তরতর করিয়া জল পড়িতে লাগিল। সে নিঃশব্দে তাহার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিল। সন্ধ্যা হইল। কুঞ্জ আরেকবার ভালো করিয়া জামার হাতায় চোখ মুছিয়া লইয়া বলিল, তুই অস্থির হোস রে বোন, আমি বলে যাচ্ছি এ বিয়ে কোনো মতেই হতে দেব না। এবার কুসুম কথা কহিল, কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি এতে হাত দিও না দাদা। কুঞ্জ অতি বিস্ময়াপন্ন হইয়া বলিল, হাত দেব না? আমার চোখের সামনে বিয়ে হবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। তুই বলছিস কি কুসুম? না দাদা, তুমি বাধা দিতে পাবে না। কুঞ্জ রাগিয়া উঠিয়া বলিল, বাধা দেব না? নিশ্চয় দেব। এতে তোর অপমান না হয় না হবে, কিন্তু আমি সইতে পারবো না। আমার প্রজা, তুই বলিস কি রে? লোকে শুনলে আমাকে ছিছি করবে না? কুসুম বালিশে মুখ লুকাইয়া বারংবার মাথা নাড়িয়া বলিতে লাগিল, আমি মানা করছি দাদা, তুমি কিছুতেই হাত দিও না। আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, আর ঘাটাঘাটি করে কেলেঙ্কারি বাড়িও না, বিয়ে হচ্ছে হোক। কুঞ্জ মহাক্রুদ্ধ হইয়া বলিল, না। না কেন? আমাকে ত্যাগ করে তিনি বিয়ে করেছিলেন, না হয় আরেকবার করবেন। আমার পক্ষে দুই সমান। তোমার পায়ে ধরছি দাদা, অনর্থক বাধা দিয়ে হাঙ্গামা করে আমার সম্ভ্রম নষ্ট হতে দিও না। তিনি যাতে সুখী হন তাই ভালো। হুঁ বলিয়া কুঞ্জ খানিক্ষণ গুম হইয়া বসিয়া থাকিয়া বলিল, জানি তো তোকে চিরকাল, একবার না বললে কারোর বাপের সাধ্যি নেই হ্যাঁ বলায়। তুই কারোর কথা শুনবি না, কিন্তু তোর কথা সবাইকে শুনতে হবে। কুসুম চুপ করিয়া রহিল। কুঞ্জ বলিতে লাগিল, ধরলে কথাটা মিথ্যে নয়। তুই যখন কিছুতেই শ্বশুর ঘর করবি নে, তখন তাদের সংসারই বা চলে কি করে? এখন না হয় মা আছেন, কিন্তু তিনি তো আর চিরকাল থাকবেন না। কুসুম কথা কহিল না। কুঞ্জ ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা কুসুম, সে বিয়ে করুক না করুক, তুই এভাবে কাঁদছিস কেন? ইহার আর জবাব কি? অন্ধকারে কুঞ্জ দেখিতে পাইল না কুসুমের চোখের জল কমিয়া আসিয়াছিল। এই প্রশ্নে পুনরায় প্রবল বেগে ছড়িয়া পড়িতে লাগিল। কুঞ্জ উঠিয়া গেলে কুসুম সেদিনের কথাগুলো স্মরণ করিয়া লজ্জায় ধিক্কারে মনে মনে মরিয়া চাইতে লাগিল। ছি ছি, মরিয়া গেলেও এ লজ্জার হাত হইতে নিষ্কৃতির পথ নাই। হে জন্যই তাহার আশ্রয় দিবার সাধ্য ছিল না, অথচ সে কত না সাধিয়াছিল।
ওদিকে যখন নূতন করিয়া বিবাহের উদ্যোগ আয়োজন চলিতেছিল, তখন না জানিয়াই সে মুখ ফুটিয়া নিজেকে বাড়ির বধূ বলিয়া দর্প করিয়াছিল। যেখানে বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না, সেখানে সে পর্বত পরিমাণ অভিমান করিয়াছিল। ভগবান, এই অসহ্য দুঃখের ওপর কি মর্মান্তিক লজ্জাই তাহার মাথায় চাপাইয়া দিলে। তাহার বুক চিরিয়া দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল। উফ, এই জন্যই আমার স্বভাব চরিত্র সম্বন্ধে তার বিন্দু মাত্র কৌতূহল নাই, আর আমি লজ্জাহীনা তাহাকে শপথ করিতে গিয়াছিলাম। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। বৃন্দাবন কি তবে সত্যি সত্যি আবার বিয়ে করে ফেলবে, নাকি কুসুমের চোখের জলও শোকাবে কখনো? কুসুমের পর্বত প্রমাণ অভিমানের দাম কি দেবে বৃন্দাবন? সব উত্তর আসছে আগামী পর্বে। আর আগামী পর্ব নিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসছি খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।